নিলয় বাসা থেকে বের হয়েছে। আজকে কলেজ ক্যাম্পাসে যে প্রথমেই সকলের সামনে আলপনাকে তার ভালোবাসার কথা জানান দিবে। নিলয় সবসময় আনস্মার্ট হয়ে থাকতে পছন্দ করে। রাজভাণ্ডার কম নয় নিলয়ের কাছে, তবুও সে কম দামি পোশাক পরতে ভালোবাসে। আর বোকার মতো থাকা এটা তার জন্মগত অভ্যাস। নিলয় আজকে বেশ দামি একটা পোশাক পরিধান করেছে। কলেজের পাশে একটা ফুলের দোকান রয়েছে। নিলয় দোকান থেকে তরতাজা কিছু গোলাপ ফুল নিয়েছে। তার বাম হাতে গোলাপ ফুলের ছোট্ট তোড়া। সে এটা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেছে। অনেক স্টুডেন্ট নিলয়কে দেখে বেশ অবাক হয়েছে বটে, কেননা নিলয় যে আজকে দামি পোশাক পরে এসেছে। নিলয় তাকায় আলপনাদের আড্ডার স্থানে, যেখানে বসে প্রতিদিন আলপনা তার বান্ধবীদের সাথে আড্ডা দিত। আর নিলয় দূর থেকে আলপনার মায়াবী মুখখানা দেখত। নিলয় এটা ভেবে মুচকি হাসে। যে ছেলে মেয়ে মানুষ দেখলে 10 হাত দূরে থাকতো, সে ছেলে কিভাবে অচেনা একটা মেয়ের প্রেমে এভাবে পড়েছে। নিলয় গাছতলায় যেয়ে বসে। এখান থেকে কলেজে প্রবেশ করার গেটটা খুব ভালো করেই দেখা যায়। নিলয় তাকিয়ে আছে গেটের দিকে, কখন তার ভালোবাসার মানুষ কলেজ ড্রেস পরা অবস্থায় প্রবেশ করবে। নিলয়ের পকেটে থাকা মোবাইলটা বেজে ওঠে। সে মোবাইলটা পকেট থেকে বের করে এক হাতে নেয়। মেসেজ এসেছে। কোনো অ্যাকাউন্ট থেকে 50 লক্ষ টাকা নিলয়ের অ্যাকাউন্টে এসে জমা হয়েছে। নিলয় মুচকি হাসে মেসেজটা দেখে। গতকাল রাতে সে ডাক ওয়েবসাইটে প্রবেশ করেছিল। নিলয়ের অপেক্ষার অবসান ঘটিয়ে কলেজের গেট দিয়ে একটা বাইক প্রবেশ করে। বাইকটা কার সেটা নিলয় বেশ ভালো করেই জানে, কারণ বাইকটা তার প্রাণপ্রিয় বন্ধু রবিনের। নিলয় লক্ষ্য করল রবিনের বাইকের পিছনের সিটে একজন মেয়ে বসে আছে। মেয়েটার লম্বা চুলগুলোর জন্য চেহারাটা বোঝা যাচ্ছে না। নিলয়ের সামনে সে রবিন বাইকটা থামায়। বাইক থেকে পিছনে বসা মেয়েটা নেমে দাঁড়ায়, সাথে রবিনও নামে। মেয়েটার চুলগুলো ঠিক করে নিলয় দেখতে পায় যে মেয়েটা আর কেউ নয়, বরং আলপনা নিজেই। নিলয় কিছু বলতে যাবে, এর আগেই রবিন নিলয়কে বলে ওঠে, আমি জানি নিলয়, তুই ভাবছিস আমার বাইকের পিছনে বসা মেয়েটাকে। চল তোর সাথে পরিচয় করিয়ে দেই। এটা হলো আলপনা, তোর ভাবি। কথাটা শোনা মাত্রই নিলয় বসা থেকে উঠে দাঁড়ায় আর অবাক হয়ে প্রশ্ন করে, ভাবি মানে? ভাবি মানে আমার গার্লফ্রেন্ড, তোর ভাবি, বুঝতে পেরেছিস? রবিনের মুখ থেকে কথাটা শোনা মাত্রই নিলয়ের হাত থেকে ফুলের তোড়াটা মাটিতে পড়ে যায়। তার মাথায় যেন সমস্ত আকাশটা ভেঙে পড়েছে। এতদিন নিলয় দূর থেকে যাকে ভালোবেসে এসেছে সে নাকি তারই বন্ধু রবিনের গার্লফ্রেন্ড। নিলয় চুপ হয়ে যায়। রবিন নিচ থেকে ফুলের তোড়াটা হাতে নিয়ে মুচকি হেসে বলে, কিরে নিলয়, আজকে তোর ড্রেস আপ চেঞ্জ, আবার ফুলের তোড়া হাতে, ব্যাপার কি? কাউকে প্রপোজ করার চিন্তা করছিস নাকি? নিলয় মিথ্যা একটা হাসি দিয়ে বলে, যার জন্য হতে চেয়েছিলাম বাদশা, সে আজকে অন্য কারোর রানী। তবে একটা কথা কি জানিস রবিন, এই নিলয়ে কখনো তার রানীর জন্য নিজের বাদশার চেয়ার ছাড়বে না। আমি বাদশা ছিলাম আর বাদশায় আছি এবং থাকবো। কাউকে আর কিচ্ছু বলার সুযোগ না দিয়ে নিলয় বেরিয়ে আসে কলেজ ক্যাম্পাস থেকে। এরপর আর কখনো নিলয়ের চেহারা দেখেনি কেউ ওই ভালোবাসাহীন শহরে। কি ব্যাপার নিলয়, বাস থেকে নামার ইচ্ছে নেই? না থাকলে বসে থাকো আর আমাকে জায়গা দাও, আমি নামবো। নিলয়ের চোখ জোড়া প্রায় বন্ধ হয়ে এসেছিল। এতক্ষণ বাসের সিটে হেলান দিয়ে সে তার পিছনের জীবনের ঘটে যাওয়া কিছু ঘটনা মনে করার চেষ্টা করছিল। এখন শারমিন ম্যাডামের কথা শুনে সে জাগ্রত হয় আর বসা থেকে উঠে দাঁড়িয়ে বাস থেকে নামার জন্য অগ্রসর হয়। নিলয় বাস থেকে নামে। সামনেই তার ক্যাম্পাস। দ্রুত যেয়ে এখন সেই লোকটাকে ফাইলগুলো দিতে হবে, তবে নিলয়ের ঝামেলা শেষ হবে। নিলয় দ্রুত গতিতে পা চালাতে লাগলো। তখনই সে পিছন থেকে শুনতে পায়, মানুষের উপকার করতে নেই, আমাকে একা রেখেই বাস থেকে চলে এলে, এখন আবার দুটো পা চালিয়ে চলেও যাচ্ছ, বাবা। নিলয় না চাইতেও শারমিন ম্যাডামের জন্য দাঁড়িয়ে যায়। কিছু করার নেই তার। নিলয় কারোর উপকার করে না, আবার কারোর অপকারও করে না, কেননা বর্তমান যুগের মানুষ এমন হয়ে গেছে যে তারা কারোর উপকারের কথা মনে রাখে না, বরং যে উপকার করেছে তার খারাপ করার চিন্তা করে। নিলয় একটা বিষয় নিয়ে খুব ভাবছে, সেটা হলো শারমিন ম্যাডামকে নিয়ে।
এই গল্পের নায়িকা কি শেষ পর্যন্ত শারমিন ম্যাডামই হবে নাকি অন্য কেউ? কিন্তু নায়ক কে? নিলয় তো শুধু হ্যাকিং কিং। তার তো ইচ্ছে নায়ক নয় ভিলেন হওয়ার। ছোট থেকে নিলয়ের স্বপ্ন সে বড় হয়ে ভিলেন হবে। নিলয়, তুমি দেখতে বোকাশোকা, কিন্তু তোমার মাথায় অনেক বুদ্ধি আছে বলতে হবে। ম্যাডাম, আমার যদি এত বুদ্ধি থাকতো তাহলে সেই কবে নিজের ড্রেস আপ চেঞ্জ করে নায়কের মতো হয়ে যেতাম। নিলয়, একটা কথা মনে রাখবে, ড্রেস আপ চেঞ্জ করে ফেললেই আর আসল রূপ ধোঁয়াশা হয়ে যায় না। মানে হলো এটাই যে তুমি রহস্যময় বালক, তুমি রহস্য ভালোবাসো, আর আমি রহস্য উন্মোচন করতে ভালোবাসি। ম্যাম, আজকাল দেখছি আপনি খুব রহস্যময় কথা বলছেন। আমার তো মনে হচ্ছে তোমার কাছে এই রহস্যটা অতি সামান্য, চাইলেই সমাধান করে ফেলতে পারো। উত্তর তোমার সন্নিকটে। নিলয় আর শারমিন ম্যাডাম একসাথে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করেছে। এটা নতুন নয় সবার কাছে। এমন অনেকবার হয়েছে যে নিলয় আর ম্যাডাম একসাথে এসেছে। নিলয় গুটি গুটি পায়ে এগোচ্ছে আর আশেপাশে তাকাচ্ছে। কাউকে খুঁজছে নিলয়, কিন্তু পাচ্ছে না। তুমি যাকে খুঁজতেছ সে এখানে নেই, পূর্ব পাশে পুকুর পাড়ে বসে আছে। নিলয় শারমিন ম্যাডামের দিকে তার চোখের দৃষ্টি স্থির করে। নিলয় যতবার চোখের দিক পরিবর্তন করেছে ততবার ম্যাডাম তাকে কিছু না কিছুর ব্যাপারে সাহায্য করেছে। কিন্তু কেন? নিলয় এখন যার জন্য বাস টার্মিনাল থেকে ক্যাম্পাসে এসেছে। শারমিন ম্যাডাম এটা জানলো কি করে? নিলয়কে ভাবাচ্ছে বিষয়টা। সে চাইলেই ম্যাডামকে প্রশ্ন করতে পারবে না, কেননা ম্যাডাম তার সিনিয়র। ম্যাম, আমি তো কাউকে খুঁজছি না। বললাম তো আমি রহস্য উন্মোচন করতে ভালোবাসি। তুমি নিলয় চাইলে আমার রহস্য উন্মোচন করতে পারবে না। যাও তুমি, আমি আসি। কিন্তু ম্যাম, আপনি কি করে জানলেন? শারমিন ম্যাডাম নিলয়ের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে চলে যায়। নিলয় দাঁড়িয়ে না থেকে পকেট থেকে মোবাইলটা বের করে ওই লোকটাকে কল লাগায়, কিন্তু নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। নিলয় শারমিন ম্যাডামের কথা মতো পুকুর পাড়ের দিকে যেতে থাকে। সে ভাবছে, শারমিন ম্যাডাম কে? তিনি কি সত্যি পেশায় একজন শিক্ষক নাকি ছদ্মবেশী অন্য কেউ? কিছুই বুঝতে পারছে না নিলয়। তবে সে এটা বেশ ভালোই বুঝতে পারছে যে শারমিন ম্যাডামের কাছে নিলয়ের অনেক পরিচয়ই প্রকাশ পেয়েছে, কিন্তু নিলয় এখনও ম্যাডামের আসল পরিচয় জানতে পারল না। নিলয় হেঁটে হেঁটে এসে পুকুর পাড়ে দাঁড়ায়। পুকুর পাড়ে লম্বা সিঁড়ির মধ্যে একজন আগন্তুক বসে বসে বাদাম খাচ্ছে। নিলয় বুঝে গেছে যে এটাই সেই লোক যার জন্য সে বাস টার্মিনালে দাঁড়িয়ে অপেক্ষা করেছিল। নিলয় কয়েকটা সিঁড়ি বেয়ে নিচের দিকে নামে। সে এখন ঠিক আগন্তুকের পিছনে দাঁড়িয়ে আছে। নিলয়ের মতো মানুষও দেখেছি আজকাল কষ্ট করে, এটা কি ভাবা যায়? নিলয় একটু অবাক আগন্তুকের মুখ থেকে এমন কথা শুনে। সে যে আগন্তুকের ঠিক নিচ সিঁড়িতে বসে পড়ে। আগন্তুক নিলয়কে দেখে মুচকি হেসে কয়েকটা বাদাম তার দিকে এগিয়ে দেয়। নিলয় বাদাম নেয় না, এক এক করে ফাইলগুলো আগন্তুকের দিকে দিতে থাকে। সে আগের নিলয় আমার সামনে বসে আছে, যে কাজ ছাড়া কিছু বলে না, টাকা তার কাছে সবকিছু। মানুষ তার বাইরের অবস্থানকে চালিয়ে পরিবর্তন করতে পারে, কিন্তু ভিতরের অবস্থানকে আগের থেকেই যায়। আমি কখন কি করি সেটা তো সময়ই বলে দেয়। আমি জানি নিলয়, তুমি খুব রহস্যময় একজন মানুষ, কিন্তু তুমি এটা জানো যে তোমার থেকেও বড় মাইন্ড গেমারের আবির্ভাব ঘটেছে? আমি আমার নিজের খবর ছাড়া অন্য কারো খবর রাখি না। তবে একটা কথা মনে রাখবেন, আমি যদি চাই তাহলে সব গোপন তথ্য প্রকাশ করে দিতে পারবো। নিলয়, তুমি বাদাম নিচ্ছ না যে? বাদাম খেয়ে কি হবে? বাদাম তো বর্তমানে ভাইরাল হয়ে গিয়েছে। এখন তো মানুষ ভাত রুটি রেখে বাদাম খাওয়া শুরু করেছে। তুমিও বাদাম খাওয়ার অভ্যাস করে নাও। আমি আপনার সাথে কাজের কথা বলতে এসেছি, আর আপনি আমার সাথে মজা করছেন। যা সত্যি তাই বললাম। নিলয় তার ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ছোট্ট একটা মেমোরি কার্ড বের করে আগন্তুকের হাতে দেয়। আগন্তুক মেমোরি কার্ডটা বের করে হাতে নিয়ে ভালো করে দেখতে থাকে। এবার সে নিলয়কে জিজ্ঞেস করে, বিষয়টা কি নিলয়? তুমি আমাকে মেমোরি কার্ড দিচ্ছ কেন? কিছু পার্সোনাল তথ্য আছে এখানে, সেটা আপনার প্রয়োজন হতে পারে। কিন্তু আমার অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি কেন? কত টাকা চাই আপনার? 7 কোটি দিলেই হবে। আপনি সামান্য পরিমাণ টাকা চাইবেন, এটা আমি কখনো ভাবতেই পারিনি। সে যাই হোক, আমি রুমে গিয়ে আপনার অ্যাকাউন্টে 10 কোটি টাকা পাঠিয়ে দেব।
রবিন আর আলপনা কিন্তু শহরে এসেছে, বিষয়টা মাথায় রেখো। টাকার কাছে যখন বন্ধুত্ব সম্পর্কটা বিক্রি হয়ে যায় তখন বড্ড বেশি খারাপ লাগে। আগন্তুক ফাইলগুলো ঠিকঠাক করে হাতে নেয়, বসা থেকে উঠে দাঁড়ায়। নিলয়ও বসা থেকে উঠে দাঁড়ায়। তাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য একটাই, সেটা হলো একজন ভালোবাসে টাকা, অন্যজন ভালোবাসে মানুষের রক্ত। নিলয়ের সাথে স্টাইলিশ একজন ছেলে হাঁটছে। বিষয়টা খুবই অবাক করার মতো, কিন্তু নিলয়ের কাছে এটা বেশ হাস্যকর। দূর থেকে শারমিন ম্যাডাম নিলয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। নিলয় চোখজোড়া কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখে। এখন সে সব জায়গায় শুধু শারমিন ম্যাডামের সেই রহস্যময়ী হাসি দেখতে পাচ্ছে। আগন্তুক যে তার দামি গাড়ির দরজা খুলে বাম পাটা গাড়ির ভিতরে রেখে নিলয়ের দিকে তাকায়। নিলয় চলে যাচ্ছে, তবু আগন্তুক নিলয়কে উদ্দেশ্য করে বলে, আমি জানি আমি কখনো মিস্টার 14 হতে পারবো না, তবে সকলের মাঝে আমি মিস্টার 420 হয়ে থাকতে চাই। কথাটা শোনা মাত্রই নিলয় পিছনের দিকে তাকিয়ে আগন্তুককে একটা মুচকি হাসি উপহার দেয়। আগন্তুক নিলয়ের হাসি মানে বুঝে গেছে। মিস্টার 440 চাইলে তার শহরে মিস্টার 420-এর অস্তিত্ব দেওয়া কোনো ব্যাপার না, তবে হতে চলেছে মিস্টার 420-এর আবির্ভাব। সবই অজানা রহস্য। নিলয় বর্তমানে আবদ্ধ একটা কক্ষে অবস্থান করছে। আশেপাশে রয়েছে অনেক বড় বড় কম্পিউটার। রুমটা অন্ধকার হলেও কম্পিউটারগুলোর রং বেরঙের আলোয় দৃশ্যমান হয়ে উঠেছে। নিলয়ের সামনে রয়েছে মস্ত বড় কম্পিউটার। এই রুমের সবচেয়ে দামি এবং পাওয়ারফুল কম্পিউটার এটা। নিলয় এখানে এসেছে সে বিকালে, কিন্তু এখন কত বাজে সে জানে না, কেননা এখানে প্রত্যেকটা কম্পিউটারের টাইম চেঞ্জ করা, কারণ নিলয়ের রীতি এটা। সে যে যে দেশগুলোর ব্যাংক থেকে বড় বড় অ্যাকাউন্ট হ্যাক করে তার সময় দেওয়া আছে। নিলয় তার ঘাড় ঘুরিয়ে পিছনের দেওয়ালের দিকে তাকায়। সেখানে মস্ত বড় একটা ঘড়ি চলছে। দেওয়াল ঘড়িতে বর্তমান সময়ে রাত 11:20 নিলয়ের জন্য হ্যাকিং টাইম মাত্র শুরু। নিলয় তার ইমেলে প্রবেশ করে। মার্কো জ্যাক নামে একজন তাকে মেল করেছে। কিছু ইংরেজি বাক্যের সাথে কিছু কিওয়ার্ড রয়েছে। সর্বশেষে একটা লিঙ্ক দেওয়া আছে। নিলয় লিঙ্কে ক্লিক করে। কিছু সময় পর তাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হলো। নিলয় আগে কখনো এই ওয়েবসাইটে আসেনি, তবে এটা যে হ্যাকিং সাইট এটা বুঝতে তার অসুবিধা হলো না। সাধারণত হ্যাকিং ওয়েবসাইটগুলোতে 4টা ইন্টারন্যাশনাল ভাষার সংমিশ্রণে একটা লোগো তৈরি করা হয়, যেটা দেখে সহজেই মানুষ বুঝতে পারে যেটা হ্যাকিং ওয়েবসাইট। নিলয়ের জানার আগ্রহ অনেক, তাই সে ওয়েবসাইটটা ঘুরে ঘুরে দেখছে। তবে এটা থেকে যে সে নতুন কিছু তৈরি করতে পারবে এটার কোনো নিশ্চয়তা নেই, কারণ এই ওয়েবসাইট দিয়ে শুধু মানুষের কল ট্র্যাকিং করা যায়। নিলয় এখন সেই ওয়েবসাইটে আছে। সেটার ভিতরে রয়েছে দুইটা জগৎ, একটা ভালো জগৎ, অন্যটা খারাপ জগৎ। হঠাৎ নিলয়কে ওয়েবসাইট থেকে বের করে দেওয়া হলো। নিলয় প্রায়ই অবাক হঠাৎ এমন কাণ্ড দেখে। সে আবার লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে। তাকে এখন বলছে যে সে যদি এই ওয়েবসাইটে থাকতে চায় তাহলে একটা জিমেল অ্যাড করতে হবে। নিলয় তার টিম জিমেল এ ঢুকে সেখান থেকে একটা জিমেল কপি করে নিয়ে ওয়েবসাইট যেখানে জিমেল চাচ্ছে সেখানে পেস্ট করে। এবার সে শক্তিশালী একটা পাসওয়ার্ড অ্যাড করে। ওয়েবসাইট থেকে নিলয়কে কিছু সময়ের জন্য অপেক্ষা করার জন্য বলছে। নিলয় কম্পিউটারের সামনে থেকে উঠে দক্ষিণ পাশের মাঝারি আকারের কম্পিউটারের সামনে যে বসে। সে দক্ষিণ পাশের কম্পিউটার দিয়ে আমেরিকার যত বড় বড় ব্যাংক আছে সেখান থেকে অ্যাকাউন্ট হ্যাক করে নিজের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ে আসে। নিলয় আমেরিকার মস্ত বড় বিজনেসম্যান। জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সে হ্যাক করতে পারছে না। জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় 15 বিলিয়ন মার্কিন ডলার আছে, যেগুলো সে ডাক ওয়েবসাইট থেকে ইনকাম করেছে। নিলয় কখনো সৎ মানুষের অ্যাকাউন্টে হাত দেয় না। জন নিউল্যান্ড ডাক ওয়েবসাইটে বন্দুকের ব্যবসা করে, যেটা একেবারেই অসৎ পথে টাকা ইনকাম। নিলয় বিগ ডিজিটাল সিকিউরিটি ওয়েবসাইটে প্রবেশ করে। সেখানে ঢোকার সাথে সাথেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে। নিলয় জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জানে, তাই সে কিবোর্ড দিয়ে টাইপ করে 24901567
624 প্রসেসিং হচ্ছে, কিন্তু আবার ইরোড হয়ে গেল। নিলয় হাল না ছেড়ে আরেকবার ট্রাই করে। এবার আর ইরোড নয়, রোডিং হওয়া শুরু হয়েছে। ওয়েবসাইট থেকে নিলয়কে হাই অ্যালার্ট জারি করছে। নিলয় জানে এখন তাকে কি করতে হবে। সে বেশি দেরি না করে তার কম্পিউটারের লোকেশনে ট্র্যাকিং চেঞ্জ করে দিয়েছে। এখন পুলিশ যদি নিলয়কে ধরতে যায়, তার লোকেশন ট্র্যাকিং করে, তাহলে পুলিশ দেখবে নিলয়ের লোকেশন কখনো দেখাচ্ছে আমেরিকা, কখনো লন্ডন, আবার কখনো ব্রাজিল। নিলয়ের সঠিক লোকেশন তারা কখনো খুঁজে পাবে না। নিলয় বর্তমানে জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ফেলেছে। সে জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা পাবে বলে ধারণা করেছিল, এখানে তার থেকে কয়েক গুণ বেশি দেখাচ্ছে, প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার। নিলয় নিউল্যান্ডের অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলে। বর্তমানে নিলয়ের অ্যাকাউন্টে রয়েছে প্রায় 600 বিলিয়ন মার্কিন ডলার। নিলয় কতিপয় মাইন্ড গেমার, যার কারণে সে দেরি না করে জন নিউল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্টটা লক করে দেয়। এখন কেউ চাইলে নিউল্যান্ডের টাকা ট্রান্সফার হিস্টোরি দেখতে পারবে না। নিলয়ের কাজ শেষ। সে এখন কম্পিউটারের সামনে থেকে উঠে বসে। সে একা একা রুমের মধ্যে জোরে জোরে চিৎকার করে হাসছে আর বলছে, এই ধুলোর পৃথিবীর কাছে আমি একটা বালুর সামান্য। পৃথিবী আমাকে নিজের প্রয়োজন হিসেবে মনে করতে চায় না, কিন্তু আমি চাই, ইতিহাসের পাতায় আমার নাম রেখে যেতে চাই। তবে সমস্ত পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চাই, আমার মতো হ্যাকার হওয়া সম্ভব নয়। নিলয়ের কাছে একটা কম্পিউটার আছে, যেটার মধ্যে সেকেন্ড হিসাব করে টাকা ইনকাম হয়। সবই তার হ্যাকিং মস্তিষ্কের অবদান। ছোটবেলা যখন নিলয়ের বাবা মা তাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, তখন ডাক্তার বলেছিলেন, অন্য সকল শিশুর মাথায় যত পরিমাণ নিউরন রয়েছে, নিলয়ের মাথায় সবার থেকে কিছু বেশি পরিমাণ নিউরন দিয়ে গঠিত। সেই সকল নিউরন তাকে অনেক জ্ঞানী হওয়ার জন্য সাহায্য করবে। নিলয়ের কাছে এখনও সেই ডাক্তার দেওয়া রিপোর্টটা রয়েছে, যেটা দেখে নিলয় এখনও প্রতি রাতে মুখ উজ্জ্বল করে হাসে। তবে ভয় তার একটাই, সেটা হলো মৃত্যুর। সকাল 9:40। সানি, রাকেশ, নীলা ক্যাম্পাসের জলপাই গাছের নিচে বসে আছে। সানি অবশ্য নীলার অনেকটা কাছাকাছি বসে আছে, কিন্তু রাকেশ তাদের দুজনের থেকে সামান্য দূরে বসে আছে। রাকেশের অনেক ইচ্ছে সে মিস্টার 440-এর মতো হওয়ার। কিছু যেটা সম্ভব নয়, সেটা তার মাথায় বারবার আসে। সানি আর নীলা সেদিকে কোনো খেয়াল নেই। নিজেদের প্রেম নিয়ে তারা ব্যস্ত। সানি আর নীলা, তোদের আমি আজকে শেষবারের মতো বলছি, যদি প্রেম করার ইচ্ছে হয় তাহলে পার্কে চলে যা, নয়তো নীরব জায়গায়। কিন্তু তোরা আমার সাথে বসে এগুলো করিস। কোথায় 3 জন মিলে আড্ডা দিব তা না করি তোরা দুজন দুজনকে নিয়ে ব্যস্ত থাকিস। রাকেশের কথা শুনে সানি নীলার থেকে একটু সরে এসে রাকেশের কাঁধে হাত দেয়। রাকেশ সানির হাতটা কাঁধ থেকে নামিয়ে নেয়। রাকেশের বুকে সবসময় স্টাইলিশ একটা চশমা ঝুলে থাকে। সানি সবসময় স্মার্ট হয়ে চলাফেরা করে। নীলা তো কম না, সব কিছুর মধ্যে দামি ব্র্যান্ডগুলো ব্যবহার করে। সবে নিজেদেরটা বেশ ভালো বুঝে। রাকেশ, তুই কি আমাদের ভালোবাসা দেখে জেলাস ফিল করছিস? এটা কেমন কথা নীলা? আমাকে দেখে কি তোর এমন মনে হয়? দেখে তো এমন মনে হয় না, তবে তোর কথার ধরন কিন্তু এমনটা বুঝায়। নীলা, তুই কি পাগল হয়ে গিয়েছিস? তোদের দুজনের ভালোবাসা এক করার জন্য আমি কি না করেছি, আর তুই এখন বলছিস আমি তোদের ভালোবাসা দেখে জেলাস ফিল করছি? বাহ বাহ। তোরা দুজন থাম এবার। আর নীলা, রাকেশ তো ঠিকই বলেছে। তোকে পাশে বসে আমরা যদি নিজেদের মধ্যে ব্যস্ত থাকি, তাহলে সে পাশে বসে কি শুধু এগুলোই দেখবে? কিন্তু সে এই কথাটা তো বুঝিয়ে বলবে, তাই না? তোদের দুজনকে তো আমি প্রতিদিনই বলি, কিন্তু আমার কথার কোনো মূল্যই নেই, তাই আজকে এমন ভাবে বলেছি। কথাটা বলে রাকেশ বসা থেকে উঠে দাঁড়ায়। সে সামনের দিকে ডান পাটা বাড়িয়ে দিবে, সাথে সাথেই সানি তার হাতটা টান দিয়ে বসিয়ে দেয়। রাগ করে চলে যাচ্ছিস কেন? রাগ করার কথা তো আমাদের। রাকেশ সানির কথার মানে বুঝতে পারছে না। যেখানে রাকেশের কথার কোনো মূল্য নেই, সেখানে রাকেশ রাগ করেছে। কিন্তু সানি বলছে রাকেশের নাকি রাগ করার কোনো মানে নেই। রাকেশ সানির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। রাকেশের এভাবে তাকানো দেখে সানি মুচকি হেসে বলে, এভাবে তাহলে তো ভয় পাই আমি। আর তুই আমাদের প্রেম করার মাঝে ডিস্টার্ব করছিস। সে তো রাগ তো আমাদেরই করা উচিত, কিন্তু সেখানে তুই রাগ করছিস। তাহলে
হাত ছেড়ে দে, আমি চলে যাই। আমি গেলে তো তোদের প্রেম করতে আর অসুবিধা হবে না। আরে রাকেশ, মজা করেছি, এখনো রাগ করে বসে থাকবি? আমরা তো তোর ফ্রেন্ড, আর ফ্রেন্ডের প্রতি কি রাগ করা যায়? আমি এখন বেশ বুঝতে পারছি। থাক, আর জ্ঞান দেওয়া লাগবে না। ক্যাম্পাসের গেটের দিকে তাকিয়ে দেখ কে আসছে। রাকেশের কথা শুনে সানি আর নীলা ক্যাম্পাসে গেটের দিকে তাকায়। ঢিলে ঢালা পুরনো প্যান্ট, সামান্য ময়লা লেগে থাকা হলুদ একটা শার্ট পরে চোখে মোটা ফ্রেমে চশমা লাগিয়ে একটা ছেলে প্রবেশ করছে। তার কাঁধে স্টুডেন্ট ব্যাগ ঝুলছে। নীলার আর সানির চিনতে অসুবিধা হলো না যে ছেলেটাকে। আরে এটা তো আমাদের ক্যাম্পাসের ইনোসেন্ট বয়, নিলয়। চল আজকে নিলয়কে রাখ দেই। রাকেশ, তোর মাথা খারাপ হয়েছে নাকি? নীলয় যতই বোকা হোক না কেন, সে কিন্তু আমাদের সিনিয়র। সিনিয়র তো কি হয়েছে, আমরা মজা নিব আর ছেড়ে দিব তাকে, এইখানে সমস্যা নেই কোনো। সানি একেবারে ঠিক বলেছে। নিলয়কে র্যাক দিলে কেউ কিছুই বলবে না, আর কোনো ঝামেলা হবে না। কে বলেছে তোদের নিলয়কে র্যাক দিলে কোনো ঝামেলা হবে না? নিলয়কে র্যাক দিলে অনেক বড় ঝামেলা হবে, এটাই আমি বলে দিচ্ছি। নিলয়ের মতো সাধারণ ছেলের জন্য কোনো ঝামেলা হবে না। নিলয় যদি সাধারণ কেউ না হয় তাহলে? মানে? না জানাই ভালো। নীলয়ের আজকে ক্যাম্পাসে আসতে মন চাচ্ছিল না, তবু সে এসেছে কোনো এক মস্ত বড় প্রয়োজনে। মানুষ নাকি নিজ প্রয়োজন ছাড়া কিচ্ছু করে না, ঠিক তেমনই নীলয়ও। কিন্তু নীলয় সবার মতো হলো তার চিন্তা চেতনা অন্যদের থেকে কিছুটা ব্যতিক্রম। পা হেলাতে হেলাতে নীলয় তার ডিপার্টমেন্টের দিকে যাচ্ছে। সে লক্ষ্য করলো জলপাই গাছের নিচে সানি, রাকেশ আর নীলা বসে আছে। এটা দেখে নীলয় মুচকি হাসে, কেননা নীলয়ের আসল পরিচয় তাদের সবার কাছে অজানা, তবে একজন। এই নিলয়, এইদিকে আয় তো। নীলয় সানিদের সামনে দিয়ে যাচ্ছিল। যখনই সে তাদের পেরিয়ে সিঁড়িতে পা রাখবে, তখনই সে পিছন থেকে কথাটা শুনতে পায়। গাছের নিচে বসা সবার গলার স্বর নীলয়ের কাছে পরিচিত। এখন যে নীলয়কে ডাক দিয়েছে সে হলো রাকেশ। নীলয় মুচকি হাসে, সে জানে এখন তার সাথে কি ঘটবে। নীলয় পিছনে ফিরে তাকায়। রাকেশ হাত দিয়ে ইশারা করে তাদের দিকে যাওয়ার জন্য। নীলয় আশেপাশে তাকিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে রাকেশের সামনে দাঁড়ায়। সে নিজের চশমাটা ঠিক করে বলে, ভাইয়া কেন ডেকেছেন আমায়? সেটা কি এখনই বলতে হবে? আসলে ভাইয়া ক্লাসের সময় ঘনিয়ে এসেছে, যা বলা তাড়াতাড়ি বলেন। আমার কথা আগে নাকি তোমার ক্লাস আগে? ক্লাসটা আমার প্রয়োজন, কিন্তু আপনার কথাটা শোনাটা আমার প্রয়োজন নয়। কথার দিক দিয়ে তো তুমি বেশ স্মার্ট, কিন্তু তোমার ড্রেস আপ এত আনস্মার্ট কেন? ড্রেস আপ দেখে মানুষকে বিচার করা ঠিক নয়, এটা শুধুমাত্র বোকামি। ক্যাম্পাসের একটা মেয়েকে আমার ভীষণ পছন্দ। তুমি এখন যে তার কাছে আমার প্রপোজালটা দিয়ে আসবে। এই ধরনের কাজ আমি করতে পারবো না, নিজের কাজ নিজেই করবেন। নীলয়ের কথা শুনে রাকেশ বসা থেকে উঠে দেয়। সে যে সরাসরি নীলয়ের কলার ধরে। নীলয় এটা দেখে কোথায় রাখবে, কিন্তু সে না রেখে মুচকি হেসে বলে, বনে শিকার করতে শিকারিও যায়, আবার সিংহেও যায়। কখনো কখনো শিকারী নিজে শিকার হয়ে যায়, তাও সিংহের হাতে। কখনো বা হিংস্র প্রাণী হতে হয়, কিন্তু সিংহ। নীলয় কথাটা বলে রাকেশের হাতটা নিজ কলার থেকে সারিয়ে নেয়। রাকেশ সহ বাকিরা শুধু বোকার মতো তাকিয়ে নীলয়ের কথা শুনছিল। নীলয় নিজ চোখ থেকে চশমাটা হাতে নিয়ে সিঁড়ির দিকে অগ্রসর হয়। রাকেশ দিয়ে সানি পাশে বসে। বলেছিলাম নীলের সাথে ঝামেলা করিস না। ছেলেটা দেখতে যতটাই বোকা হোক না কেন, কথাগুলো পুরো ফিল্মি স্টাইলে বলে। আজকে বিকালে নিলয়কে বোঝাবো যে আমি রাকেশ কতটা ভয়ঙ্কর প্রকৃতির মানুষ। রাকেশ, বিষয়টা এখানেই সমাপ্ত দে, পরে কিন্তু বড় কোনো ঝামেলা হলে আমি তোর সাথে থাকবো না। যত যাই হোক না কেন, আজকে নিলয়কে কথাটা শেষ করতে পারেনি রাকেশ। এর আগেই তার পকেটে থাকা মোবাইলটা বেজে ওঠে। সে পকেট থেকে মোবাইলটা বের করে দেখে যে তার ইমেলে একটা মেসেজ এসেছে, তাও আবার কোনো ফেক ইমেল থেকে। রাকেশ বলে ওঠে, এসব ফেক ইমেল থেকে যে কিভাবে মেসেজ আসে বুঝতে পারছি না। আমার ইমেলেও তো ফেক আইডি থেকে মেসেজ এসেছে। আমারও একই ঘটনা। আচ্ছা রাকেশ, তুই তোর মেসেজটা পড়ে শোনা আমাদেরকে। রাকেশ মেসেজটা পড়তে শুরু করে। মানুষকে সাবধান করা আমার কাজ না, তবে তোদের তিনজনকে সাবধান করার একটাই কারণ, তা হলো তোরা তিনজন আগুনে হাত দিয়েছিস। বলে যাস না, আগুন কিন্তু সবকিছু পুড়িয়ে ফেলে। আমি জানি তোদের সাথে মিস্টার 440 কন্ট্রাক্ট করেছে।
তবে আমি কাউকে ভয় পাই না। যে কাজ করেছিস সেটা যেন আর ভুলেও না হয়। এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। মেসেজটা পড়া শেষ করে থামে রাকেশ। সে সামান্য ভয় পেয়ে গিয়েছে মেসেজটা পড়ে। রাকেশ বাকি দুজনের দিকে তাকায়। এবার নীলা বলে ওঠে, আমার আর সানির কাছে একই মেসেজ এসেছে, কিন্তু তাও আবার ভিন্ন ভিন্ন আইডি থেকে। কোন কাজের কথা বলছে লোকটা? ব্যাংক থেকে টাকা চুরির ব্যাপারটা নাকি নীলার সাথে ঝামেলা করার ব্যাপারটা? আমার মনে হয় মিস্টার 440কে বিষয়টা জানানো উচিত, তাও আবার অতি দ্রুত। ভাইয়াকে তো রাত 12টার আগেই মেসেজ দেয়া নিষেধ। আমি ভাইয়াকে বলবো, তাও রাত 12টার পরে। সকালের মাথা বেয়ে ঘাম ঝরছে। নতুন কোনো রহস্যর ভিতর পড়েছে মিস্টার 440-এর টিম। তাহলে কি হ্যাকিং জগতে মিস্টার 440-এর চেয়ে বড় কোনো হ্যাকারের আবির্ভাব ঘটেছে? জানা নেই কিছু, সবই রহস্যের মায়াজাল। নীলাদের অবস্থা দেখে দূর থেকে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি দেখছে আর রহস্যময় হাসি হাসছে। অন্ধকার রুমের ভিতর কালো বিড়াল খুঁজে পাওয়া যেন অসাধ্যকর, ঠিক তেমনই রহস্য উন্মোচন করতে ততটাই কষ্টকর। চারিদিকে রাতের অন্ধকারের ঘন ঘটা, ঝিরঝির বাতাসে দেহ মন জুড়িয়ে যায়। রাত তখন 3:30। সমস্ত শহর জুড়ে একটা থমথমে স্তব্ধতা বিরাজমান। কিছুক্ষণ আগেও শহরে লোকারণ্য ছিল। গাড়ির শব্দে ঘুমানোর সমস্যা হতো, কিন্তু এখন সব কিছু বন্ধ। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। গ্রীষ্মকালও ঠান্ডা অনুভব হচ্ছে। শহরের প্রতিদিনই 2-3টা খুন হচ্ছে, কিন্তু পুলিশ খুনিদের ধরতে অসক্ষম। তাদের ধারণার বাহিরে যে খুনি তার খুন করা চালিয়ে যাচ্ছে। অদৃশ্য হয়ে যাচ্ছে খুনি সকলের সামনে থেকেই। চেয়ারের সাথে বাঁধা অবস্থায় নিলয়। আজ 3 দিন হলো নিলয় বাহিরের আলো দেখেনি। কে বা কারা তাকে যেন হল থেকে তুলে এনে এখানে নিয়ে এসেছে। নিলয় তাদের চেহারা পর্যন্ত দেখেনি। প্রতিদিনই সময় মতো নিলয়ের খাবার চলে আসতো। আজকে নিলয়ের ঘুম হয় না। চোখ জোড়া বন্ধ করলে কিছু স্মৃতি ভেসে উঠছে। বাইরে বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। নিলয়ের মাথার উপরে 60 ওয়াটের বাল্ব জ্বলছে। রুমটা বেশ বড়। এটাকে রুম না বললেই চলে, কারণ জায়গাটা বিশাল আকারের। পুরনো কিছু ভাঙ্গা জিনিসপত্র পড়ে আছে। 60 ওয়াটের বাল্বের হলদেটে আলো বেশি দূর যাচ্ছে না। যতদূর পর্যন্ত যাচ্ছে ততটুকু নিলয় দেখছে, এর বেশি দেখা সম্ভব না। সবকিছু অন্ধকারে ঢেকে গেছে। হঠাৎ করে বিকট একটা শব্দ হয়। নিলয় চোখ মেলে তাকায়। বিদ্যুটে অন্ধকারের মধ্য দিয়ে কয়েকটা লোক হেঁটে আসছে এদিকটায়। নিলয়ের কান সতর্ক হয়ে গিয়েছে। দূরের শব্দ এখন তার কাছে অতি নিকটে মনে হচ্ছে। 5 জন লোক এসে নিলয়ের সামনে দাঁড়ায়। নিলয় ভালো করে তাকায় লোকগুলোর দিকে। 3 জন লোক তার অতি পরিচিত, আর 2 জনকে চিনে না নিলয়। চিনতেও চায় না এরা কারা। কি অবস্থা নিলয়? ও সরি মিস্টার 440। বাঁকা হাসে নিলয়। সামনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে রবিন উপস্থিত আছে। এখন সেই নিলয়কে উদ্দেশ্য করে কথাটা বলেছে। নিলয় তার চোখের দৃষ্টি রবিনের পাশে দাঁড়িয়ে থাকা মেয়ের দিকে ফেলে, আলপনা, যাকে নিলয় ভালোবাসত। এটাকে ভালোবাসা বলা হয় কিনা এটা জানে না নিলয়। আলপনা ঠিক তার পাশে একজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে তার জ্বলন্ত সিগারেট। তাকে অনেকটা ভিলেনের মতো দেখা যাচ্ছে। তাদের সকলের পাশে যে 2 জন দাঁড়িয়ে আছে তাদেরকে দেখে মনে হচ্ছে যে এরা পাহারাদার। 2 জনের হাতেই AK-47 রয়েছে। এগুলো দেখে যেখানে ভয় পাওয়ার কথা সেখানে নিলয় হাসি পাচ্ছে। তবু নিলয় হাসে না, তবে চেহারায় ভয় পাওয়া একটা ভাব ফুটে উঠেছে। রবিন একটা বক্স টেনে বসে। মুখে তালা লাগিয়ে কোনো লাভ নেই, কথা বলতে হবে। আমার কাছে বলার মতো কিছুই নেই। বলার মতো অনেক কিছু আছে, যদি তুই সেটা বলিস। আমাকে এখানে ধরে আনা হয়েছে কেন? 300 কোটি টাকা কোথায় আছে সেটা জানার জন্য। কথাটা শোনা মাত্রই শব্দ করে হেসে ওঠে নিলয়। পড়ে থাকা চেয়ারটা তুলে বসে পুলিশ অফিসার জামাল সাহেব। পায়ের উপর পা তুলে বেশ আয়েশ করে বসে আছেন তিনি। নিলয়ের সম্পর্কে কিছু তার অজানা নয়। আলপনা এখনো দাঁড়িয়ে আছে। এটা দেখে নিলয় বলে, আলপনা, দাঁড়িয়ে থাকলে অযথা পা ব্যথা করবে। এর চেয়ে ভালো হবে আমাকে ছেড়ে দিয়ে ফাঁকা চেয়ারে তুমি বসে পড়ো। এখানে বসার জন্য আসেনি। অযথা কথা না বলে যা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। উত্তর নেই আমার কাছে। আমি ভুল শুনিনি তো?
নিলয়ের কাছে এমন কোনো প্রশ্ন আছে যেটার উত্তর নেই? এটাও বিশ্বাস করতে হবে আমাকে? আগের নিলয় আর এখনকার নিলয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, যেটা বোঝার ক্ষমতা তোমাদের নেই। নিলয়, বেশি কথা আমার পছন্দ না। তুই পরিবর্তন হয়েছিস এগুলো বলে কোনো লাভ নেই। আমার শুধু ওই 300 কোটি টাকার সন্ধান চাই। টাকার ব্যাপারে আমি কোনো কথা বলতে ইচ্ছুক নই। হুট করে জামাল সাহেব তেড়ে আসে নিলয়ের দিকে। কেউ ওনাকে বাধা দেওয়ার চেষ্টা করে না, কারণ সবাই এটা জানে যে জামাল সাহেব খুবই রাগী, অন্তর্মুখী স্বভাবের মানুষ। সবসময় চুপচাপ থাকার চেষ্টা করে। তিনি যখন নিশ্চুপ থাকে তখন পরিবেশটা শান্ত থাকে, কিন্তু যখনই তিনি রেগে যান তখন পরিবেশটা অশান্ত হয়ে যায়। জামাল সাহেব চেয়ারের পাশ থেকে নতুন স্টিকটা উঠিয়ে হাতে নেয়। সবাই তাকিয়ে আছে ওনার দিকে। কি করতে চলেছেন উনি? মুহূর্তের মধ্যেই তিনি নিলয়ের বাম হাতে জোরে একটা বাড়ি মারে। নিলয় ব্যথা পেয়েছে, এটা তার মারাত্মক চিৎকার শুনে বোঝা যাচ্ছে। জামাল সাহেব হাসে, কিন্তু সেই হাসিটা বেশিক্ষণ স্থায়ী থাকে না। নিলয় কান্নার মধ্যে হেসে ওঠে। জামাল তার কলার চেপে ধরে। নিলয়ের চোখে তার চশমাটা নেই। ছোট চোখ জোড়া দুটো কেমন যেন ব্যথা করছে। শরীর কোন জায়গায় ব্যথা পেলে তার প্রভাব অনেকটা নিলয় চোখে অনুভব হয়। এটা আমার আড্ডা, এখানে তোকে কেউ সাহায্য করবে না। তাকিয়ে দেখ, তোর বন্ধু বসে আসে, তার টাকা চাই, কিন্তু আমার তোকে চাই। আমাকে আপনার কেন প্রয়োজন? প্রয়োজন আছে বলেই তো টাকা না চেয়ে তোকে চেয়েছি। কোনো উদ্দেশ্য নেই আপনার? হা 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 হা, আসে তো। খুব বড় উদ্দেশ্য আছে আমার। সেটা কি? তুই আমার আন্ডারে কাজ করবি আনঅফিসিয়ালভাবে, এটাই আমার উদ্দেশ্য। নিলয় কারো আন্ডারে কাজ করে না, বরং তার আন্ডারে মানুষ কাজ করে। জামাল সাহেব কিছু একটা ভেবে নিলয়ের কলার ছেড়ে স্টিক হাতে আগের মতো চেয়ারে বসে পড়েন। তিনি হাত দিয়ে একটা ছেলেকে ইশারা করে। ছেলেটা যে নিলয়ের বাঁধন খুলে দেয়। নিলয় ছাড়া পেয়ে কিছুটা উৎফুল্ল, কিন্তু ব্যথায় বাম হাতটা নাড়াতে পারছে না। সে পায়ের উপর পা তুলে হাত দুটো চেয়ারের কবজাতে রাখে। নিলয়ের এমন স্টাইল দেখে রবিন বেশ রেগে যাচ্ছে। তার সবচেয়ে বেশি রাগ লাগছে এটা দেখে যে জামাল সাহেব নিলয়কে মুক্ত করে দিয়েছেন নিজের স্বার্থের জন্য। এটা কি হলো জামাল সাহেব? কোনটা কি হলো? নিলয়কে ছেড়ে দিলেন কেন? আমি বলি কেন তিনি ছেড়ে দিয়েছেন। দুজনের কথার মাঝে নিলয় কথাটা বলে। তার কথা শুনে রবিন সহ সকলে তাকায় তার দিকে। নিলয় দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে ইশারা করে সিগারেট দেওয়ার জন্য। ছেলেটা জামাল সাহেবের দিকে আর চোখে তাকায়, মাথা ঝাঁকায় জামাল সাহেব। ছেলেটা অনুমতি পেয়ে নিলয়কে একটা সিগারেট জ্বালিয়ে দেয়। নিলয় সিগারেটে লম্বা করে একটা টান দিয়ে ধোঁয়াগুলো নাক দিয়ে ছাড়তে ছাড়তে বলে, এই পৃথিবীতে সবাই নিজের স্বার্থের কথা ভেবে কাজ করে। যেমন জামাল সাহেব, আমাকে তার প্রয়োজন, তাই তিনি তোদের দুজনকে ব্যবহার করে নিজের কাজ করিয়ে নিয়েছে। কিন্তু আমি তার কথা রাজি না। তবে 50% শেয়ারে কাজ করব, অর্ধেক আমার অর্ধেক তোর। আমি জানি আপনি এই পর্যন্তই যাবেন, কিন্তু কাজটা কি? বড় বড় বিজনেসম্যানদের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করা, সেখান থেকে যত টাকা পাবো সেটা দুইজনের মধ্যে ভাগাভাগি করে নিব। হ্যাক করবি তুই, আর নিরাপত্তার দায়িত্ব আমার। আমার একটা শর্ত আছে, যদি আপনি সেইটা মানতে পারেন তাহলে ডিল ফাইনাল, আর যদি না মানেন তাহলে বুঝতেই তো পারছেন। জামাল সাহেব বুঝে গেছে নিলয়ের কথার মানে। তিনি যদি তার শর্ত মানে তাহলে নিলয় তার ডিল ফাইনাল করবে, আর না মানলে নিলয় নিজের মতো থাকবে। জামাল সাহেব চায় না নিলয়কে হাতছাড়া করতে, তাই তিনি রাজি হয়ে যান নিলয়ের কথায়। নিলয় মুচকি হাসে। রবিন আর আলপনা শুধু দেখে যাচ্ছে কি হচ্ছে এখানে। জামিল সাহেব, তাহলে আমি আমার শর্তের কথা বলতে পারি? কেন নয় বল, তোর কি সত্য? তাহলে এখনই রবিন আর আলপনাকে শেষ করে দিন। অবাক চোখে তাকায় জামাল সাহেব। বসা থেকে উঠে দাঁড়ায় রবিন, ছুটে আসে নিলয়ের দিকে। জামাল সাহেব বাধা দেয়। রবিন ধাক্কা মারে জামাল সাহেবকে। জামাল নিচে পড়ে যায়। নিলয় নিচে তাকায়। জামাল তার স্টিক দিয়ে রবিনের পায়ের গোড়ালিতে জোরে একটা বাড়ি মারেন। রবিনের কিছু হয় না। সে নিলয়ের কলার ধরে চেয়ার থেকে তুলে দাঁড় করে। নিলয় সিগারেট ফেলে দেয়। চোখে চোখ রাখে রবিনের। শান্ত চোখ জোড়া রাগে লাল হয়ে গেছে। প্রতিশোধের নেশা কাজ করছে। একটা ছেলে আলপনাকে মারার জন্য এগিয়ে যায়।
আলপনা নিচ থেকে কাঠের খালি বক্সটা হাতে নিয়ে ছেলেটার মাথায় বাড়ি মারে। ছেলেটার মাথা ফেটে রক্ত বের হচ্ছে। সে আলপনার থেকে দূরে সরে আছে। আরেকটা ছেলে এগিয়ে আসছে তার দিকে। এবার আলপনা আশেপাশে তাকায়। তার থেকে সামান্য দূরে একটা লোহার রড পড়ে আছে। সে যে সেটা হাতে নেয়। ছেলেটা বুঝে গেছে এটা দিয়ে বাড়ি দিলে তার অস্তিত্ব থাকবে না, তাই সে পিছুপা হয়ে পিছিয়ে আসে। অনেকক্ষণ হয়েছে চুপ হয়ে আছে নিলয়। রবিন বিষধর সাপের মতো ফুসফুস করছে। কখন জানি নিলয়কে কামড়ে দেয় সেই অপেক্ষায় আছে আলপনা। জামাল এগিয়ে আসে রবিনদের দিকে। কি হচ্ছে এসব রবিন? তুমি নিলয়ের কলার এভাবে ধরছো কেন? আপনি তখন নিলয়ের কলার ধরছেন, আমি তো তখন কিছু বলিনি। তাহলে আপনি এখন আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছেন কেন? আমার মুখের ওপরে কোনো কথা বলবে না। বাহ, আপনি আপনার স্বার্থের জন্য সব করতে পারবেন, আর আমি আমার স্বার্থের জন্য কিছু করতে পারবো না? এটা কেমন বিচার? রবিন, বেশি বলে ফেলেছো তুমি। এর পরিণতি ভালো হবে না বলে দিচ্ছি। সবাই জানে রবিন একটু বেশি কথা বলে। তোর কি চাই? অমায়িক হেসে কথাটা বলে নিলয়। রবিন নিলয়ের মুখের কাছে মুখ নিয়ে বলে, 300 কোটি টাকার সন্ধান। আমি জানি তুই এটাই চাবি, তাই তোর জন্য আমার পক্ষ থেকে একটা শর্ত আছে। রাজি হলে 30 কোটি তোর। আমি রাজি, বল কি শর্ত আছে তোর? জামিল সাহেবকে চোখের সামনে শেষ করতে পারলে 30 কোটি পেয়ে যাবি। রাজি আছিস? শব্দ করে হেসে ওঠে রবিন। নিলয়ের কলার ছেড়ে দিয়ে জামাল সাহেবের সামনে দাঁড়িয়ে কতক্ষণ হাসে রবিন। জামাল সাহেব রাগী কণ্ঠে নিলয়ের উদ্দেশ্যে বলে ওঠে, নিলয়, তুই কি আমাদের সাথে গেম খেলছিস? আপনার এমন কেন মনে হলো? তার কারণ অবশ্য তোকে বলতে হবে না। তোর কথায় রবিন আমাকে কিছু করবে না, সেটা আমি ভালো করেই জানি। কে বলছে নিলয়ের কথায় আমি কিছু করব না? জামাল সাহেব, হা হা, আপনার মূল্য আমার কাছে অতি সামান্য। 300 কোটি টাকার লোভ জেগেছে আমার মনে। ভুল করছো রবিন। সে নিজেকে আমাদের হাত থেকে বাঁচানোর জন্য এগুলো করেছে। নিলয়ের কথায় কান দিও না। জামাল সাহেব, আপনি অতিরিক্ত বুদ্ধিমান, নিজের ভালোটা সবই বুঝেন। তখন তো আমার কথা চিন্তা না করে নিলয়ের ডিলে রাজি হয়ে গেছিলেন। তাহলে আমি কেন আপনার কথায় এখন কান দেব? কথাগুলো বলে রবিন আস্তে আস্তে জামাল সাহেবের দিকে এগিয়ে যায়। জামাল সাহেব তার হাতে থাকা স্টিকটা দিয়ে রবিনকে বাড়ি মারে। এমন সময় রবিন সেটা ধরে ফেলে। জামাল সাহেবের হাত থেকে স্টিকটা নিয়ে সবাইকে অবাক করে দিয়ে নিলয়ের মুখ বরাবর বাড়ি মারে। নিলয়ের মুখ থেকে এক ঝাঁক রক্ত নিচে পড়ে যায়। ডান হাত দিয়ে ঠোঁটের কোণের আবছা রক্তটুকু মুছে নেয় সে। রক্তিম চোখে রবিনের দিকে তাকায়। রবিন শয়তানিয়া মার্কা হাসি হাসছে। হঠাৎ তার কি হয়ে গিয়েছে সেটা কেউ বুঝতে পারছে না। জামাল সাহেব তো রবিনের এমন আচরণে ভরকে গেছে। কোথায় মারার কথা ওনাকে, কিন্তু সে এটা না করে নিলয়কে বাড়ি মেরেছে। নিলয় এখন বেশ আহত হয়ে গেছে। শরীরে পরিমাণ মতো শক্তি পর্যন্ত নেই। সে যে ফাঁকা চেয়ারটাই বসতে বসতে বলে, স্টিকের বাড়িটা কিন্তু বেশি জোরেই ছিল। নিলয়, আমি আজকে বাসা থেকে বের হয়েছি 300 কোটি টাকা পাওয়ার আশায়। যদি না পাই তাহলে তোকে মেরে দিব। রবিন, তোর শরীরে শক্তি দিন দিন বেড়েই যাচ্ছে। তুই চাইলে কিন্তু বক্সিং খেলায় যোগ দিতে পারিস। আমি কি বলছি আর তুই কি বলিস এগুলো? মেরে দে আমাকে, কারণ টাকাগুলো তুই পাবি না আর। রবিন নিলয়ের ডান হাঁটুর উপর পা রেখে বলে, টাকাগুলো কি করেছিস তুই? আগে যা করেছি এখনই সেটাই করছি। তার মানে তুই টাকাগুলো বৃদ্ধাশ্রমে দান করে আসিস? যা ভাবছিস ঠিক তাই। নিলয়ের মুখ থেকে কথাটা বের হওয়ার সাথে সাথে রবিন নিলয়ের বুকে লাথি মারে। নিলয়ের চেয়ার সহ নিচে পড়ে যায়। কাঠের চেয়ারে দুইটা পা ভেঙে একাকার। আলপনা এসে নিলয়ের বুকের উপর পা রাখে। নিলয় ব্যথায় হাঁসফাঁস করছে। খুব বড় দানবীর হয়ে গেছিস তুই। 300 কোটি টাকা যে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছিস। কথা তো ছিল এটাই, হ্যাক করা সমস্ত টাকা আমরা ওই বৃদ্ধাশ্রমে দান করে দেব। আমাদের বাক কোথায় তাহলে? 30 কোটি টাকার কোনো ভাগ হবে না, এটাই তো আমাদের মধ্যে কথা হয়েছিল। তাহলে এখন আবার তোমাদের ভাগ কোথা থেকে আসছে? আমি এত কিছু জানি না। আমার টাকা চাই, টাকা। এত টাকা দিয়ে কি করবে তুমি? আয়েশ করব, বিলাসবহুলভাবে জীবনযাপন করব, রানীর মতো চলাফেরা করব, আর তার জন্য প্রয়োজন অনেক টাকা। নিলয় নিজেও জানে এই পৃথিবীতে টিকে থাকতে হলে টাকার অনেক প্রয়োজন। আলপনা মেয়েটা গরিব ঘরে, তাই হয়তো তার আয়েশ করার অনেক ইচ্ছে। আলপনার সিগারেটে ধোঁয়া ছড়াচ্ছে।
রবিন যে নিলয়কে নিচ থেকে তুলে বাম পাশের চোয়ালে জোরে একটা ঘুষি মারে। নিলয় নিজেকে সামলাতে না পেরে বক্সের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। সারা শরীরে তীব্র ব্যথা, তবে গ্রাহ্য না করে ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করছে। নিলয় বুঝতে পারল বিশ্রাম না নিয়ে ওর পক্ষে আর সম্ভব নয়। এত দুর্বল, পা দুটো কাঁপছে, হাঁপানোর ধরনটা যেন শ্বাসকষ্টে ভুগছেন। শ্বাস ছাড়তে সমস্যা না হলেও শ্বাস গ্রহণ করতে সমস্যা হচ্ছে। অনেক চেষ্টার পর বক্সের সাথে হেলান দিল সেটার গায়ে। চোখ দুটো আপনা থেকে পুঁজে আসছে। উরুর একটা পেশি বারবার মোচড় খাচ্ছে, কারণ এখানে স্টিকের শক্ত একটা বাড়ি পড়েছে। কোথা থেকে যেন মশা মাছি বসছে তার চোখে মুখে। সিগারেটের গন্ধে পরিবেশটা নেশাক্ত হয়ে উঠেছে। রবি নিলয়ের দিকে এগিয়ে আসতে গেলে জামাল সাহেব তাকে বাধা দিয়ে বলে, রবিন, থাম এইবার, বেচারা নয়তো মারা যাবে। মারা গেলে যাক, তবুও নিজের রাগটুক তো কমাতে পারবো। এইভাবে হবে না, আমি শেষবারের মতো তাকে সুযোগ দিব। জামাল সাহেব শান্ত গলায় ডাক দেয়। নিলয় ঠোঁটের কোণে শুষ্ক হাসির রেখা ঝুলিয়ে বলে, 5 জনকে মারতে আমার বেশি সময় লাগবে না। সবাইকে মরার আগে জানিয়ে দিচ্ছি, যদি কারো কোনো ইচ্ছা থাকে তাহলে বলতে পারিস, আমি সেটা পূরণ করার চেষ্টা করব। আর এমন কিছু চাইবি না যেটা এই মুহূর্তে পাওয়া অসম্ভব। মাথাটা নিচু করা, একটু জোরে শব্দ করে কথাগুলো বলে থামে নিলয়। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, তবু সে কথাগুলো বলেছে। নিলয়ের কথা শুনে সবাই হাসলো, জামাল সাহেব হাসে না। ওনার কেমন যেন সন্দেহ লাগছে। নিলয় নীরবতা খুবই জঘন্য অসদ্গুণ আরোপ করে। তার নীরবতার সামনে সত্যর মৃত্যু নিশ্চিত। জামাল সাহেব আর দেরি করে না, একটা পিস্তল বের করে। নিলয় সেদিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। অন্ধকার থেকে আচমকা কাঁচ ভাঙার আওয়াজে সবাই সেদিকে লক্ষ্য করে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না, শুধু কালো অন্ধকার। আরেকটা কাঁচ ভাঙার শব্দ হয়। এবার একটা ছেলে বন্দুক হাতে অন্ধকারের দিকে হেঁটে যায়, কিন্তু অনেকক্ষণ হয়েছে সে আর ফিরে আসে না। জামাল সাহেব চিন্তিত গলায় বলে ওঠে, মাসুদ, তুই গিয়ে দেখ। আর রাব্বি কেন এখনো আসছে না? জামাল সাহেবের কথা শুনে নিলয় আহত গলায় হাসে। নিলয়ের হাসির আওয়াজ শুনে মাসুদ নামের ছেলেটা দাঁড়িয়ে যায়। পিছন ফিরে আরেকবার নিলয় শুকনো মুখের দিকে তাকায়। নিলয় হাসছে। মাসুদের মনে মনে একটা ভয় কাজ করছে, তবু সে রবিনের হাতের ইশারায় অন্ধকারের দিকে যেতে থাকে। অন্ধকারের মধ্যে কেউ একজন হারিকেন হাতে দাঁড়িয়ে আছে। হারিকেনের হলদে আলোই মাসুদ দেখতে পায় রাব্বির মৃতদেহ। সে সিগারেটটি ফেলে AK-47 দিয়ে আগন্তুকের দিকে গুলি ছুড়ে, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হয়ে পিছনের দেওয়ালে লাগে। আগন্তুক বাম হাতে হারিকেনটা রেখে ডান হাতে পিস্তল দিয়ে একটা গুলি করে। এবার আর লক্ষ্যভ্রষ্ট হয়নি, সরাসরি বুলেটটা যেয়ে মাসুদের বুকে লাগে। রক্তমাখা দেহে লুটিয়ে পড়ল মাসুদ। অন্ধকার থেকে পিস্তল চালানোর শব্দ শুনে ভয় পেয়ে যায় জামাল সাহেব। রবিন তার পিস্তলটা হাতে নেয়। সবাই তাকিয়ে আছে অন্ধকারের মধ্য থেকে হারিকেন হাতে বেরিয়ে আসা আগন্তুকের দিকে। মাথায় বড়সড় একটা টুপি পরেছে সে, গায়ে গাঢ় রঙের দামি মেলি জ্যাকেট। গুটি গুটি পায়ে হেঁটে আগন্তুক এসে থামলো জামাল সাহেবের সামনে। রবিন পিস্তলটা জায়গা মতো রেখে দেয়। মেয়ে মানুষ, তাই ভয় পাওয়ার কোনো উল্লেখ কারণ খুঁজে পাচ্ছে না রবিন। নিলয় নিজেও অবাক, উদীয়মান এই নারী আগন্তুককে দেখে। কিসের জন্য তার আগমন হয়েছে এখানে কিছুই বুঝতে পারছে না নিলয়। সে কিছুক্ষণের জন্য তাকে আগন্তুকের দিকে, মুখটা সাদা মাখছের জন্য বোঝা যাচ্ছে না। চোখ দুটো স্পষ্ট, লম্বা লম্বা চুলগুলো পিঠে ছড়িয়ে গেছে। তার হাতের দিকে তাকায় নিলয়। বাম হাতে হারিকেন, ডান হাতটা সম্পূর্ণ ফাঁকা। তবে কিছুক্ষণ আগে যে সে পিস্তল চালিয়েছে এটা তার কাপা হাত দেখে বোঝা যাচ্ছে। আলপনা এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, এখন সে মুখ খুলে বলে, এই মেয়ে, কে তুমি? এখানে বা কি করছো? দেখতে এসেছি। কি হচ্ছে এখানে? অন্ধকারে পিস্তল চালাচ্ছে কে, তুমি নাকি অন্য কেউ? পিস্তল চালিয়েছে কোথায়? আমি তো শব্দ শুনতে পাইনি। এই মেয়ে, এভাবে হাসতেছো কেন? আপনার কথা শুনে। মেয়েটার কথা শুনে নিলয় কেমন যেন সন্দেহ হচ্ছে। মেয়েটার গলার স্বর তার কাছে কেমন যেন পরিচিত বলে মনে হচ্ছে। মেয়েটার হাসি নিলয় খুব কাছ থেকে অনুভব করেছে, কিন্তু সেটাই মনে করতে পারছে না কার গলার স্বর এটা। নিলয় কাশে, মেয়েটা তার দিকে তাকায়। দুজনের চোখাচোখি হলে নিলয় চোখ নামিয়ে নেয়।
পরিচিত চোখজোড়া আজকে কেন জানি বহুদিনের অচেনা মনে হচ্ছে। নিলয়ের দৃষ্টি যায় রুমের এক কোণে। তার চশমাটা পড়ে আছে, তবে কাজ দুটো ভাঙ্গা। এগিয়ে যায় রবিন মেয়েটার দিকে। তার উদ্দেশ্য ভালো বলে মনে হচ্ছে না। নিলয় উঠে দাঁড়ানোর চেষ্টা করে। জামাল সাহেব নিজের কোটের বুতামটা লাগিয়ে রবিনের দিকে তাকায়। রবিন খারাপ মতলবে মেয়েটার সরিয়ে হাত বাড়িয়ে দিল, কিন্তু তার হাত ছড়ি পর্যন্ত যাওয়ার আগে সে নিচে পড়ে যায়। একটা গুলির শব্দ। বুলেটটা তার পায়ের গোড়ালিতে লেগেছে। সবাই তাকায় মেয়েটার ডান হাতের দিকে। সিঙ্গেল রেট অফ ফায়ার অফ M500 রয়েছে তার হাতে। এটা দিয়ে রবিনকে গুলি করেছে, এটাতে কোনো সন্দেহ নেই। আলপনা এগিয়ে যাওয়ার সাথে সাথেই তার বাম বাহুতে একটা বুলেট বিদ্ধ হয়। খানিকটা দূরে সরে যায় আলপনা। জামাল সাহেব বুঝে গেছে আগন্তুক এসেছে নিলয়কে বাঁচাতে। তিনি কিছুক্ষণ চুপ থেকে পরিবেশটা মন দিয়ে বোঝার চেষ্টা করে। হঠাৎ তিনি নিজের পিস্তল বের করে নিলয়ের হাঁটুতে গুলি করে। নিলয় বুঝতে পারেনি জামাল সাহেব তাকে এইভাবে গুলি করে দিবে। সাথে সাথে তিনি আরেকটা গুলি মাথার উপরে 60 ওয়াটের বাল্বে করে। বাল্ব ফেটে নিচে পড়ে যায়। রুমটাই অন্ধকার বিরাজমান করছে। শুধুমাত্র আগন্তুকের হারিকেন থেকে যতটুকু আলো আশেপাশে ছড়িয়ে পড়ছে। জামাল সাহেব নিজের কভার নিয়ে নেয়। আগন্তুক নিলয়ের দিকে তাকিয়ে তার দিকে এগিয়ে যাবে, এমন সময় আরেকটা গুলির আওয়াজ হয়। অন্ধকারে কার শরীরে লেগেছে গুলিটা কিছুই বোঝা যায়নি, শুধু শব্দ হয়েছে কারোর ব্যথা পাওয়ার আওয়াজটা। আগন্তুক হাত থেকে হারিকেনটা নিচে ফেলে দেয়। অন্ধকারে নিলয়ের হাত ধরে কোনো মতে বেরিয়ে আসে রুম থেকে। বাইরে একটা কালো কালারের গাড়ি দাঁড় করানো রয়েছে। আগন্তুক নিলয়কে নিয়ে গাড়িতে উঠে সে স্টিয়ারিং ধরে। তার পাশে ছিটে নিলয়। তার অবস্থা বেশি একটা সুবিধা নয়। জ্ঞান হারিয়েছে সে। আগন্তুক আর দেরি করে না, স্টার্ট দেয় গাড়িটা। তাদের গাড়িটা চলতে শুরু করে, থামবে কোনো এক হাসপাতালের সামনে। আরে আমাকে এখনই হাসপাতালে যেতে হবে, তুমি এদিকটা দেখো। এসিপি লতিফ স্যারের কথা শুনে আরিয়ার ল্যাপটপ থেকে চোখ জোড়ার দৃষ্টি সরিয়ে ওনার দিকে তাকায়। বেশ লম্বা চড়া, বয়স কম বেশি 50। ফুটবল খেলোয়াড়ই একটা ভাব আছে চেহারায়। মাথার উপরিভাগে বিশাল টাক। পরনে ওনার ভালো দর্জির তৈরি দামি পোশাক। হাতে থাকা মোবাইলটা বেশ কিছুক্ষণ পরপর নাড়াচাড় করছে। মুখের মধ্যে চিন্তিত একটা ভাব ফুটে উঠেছে। আরিয়া একটা ফাইল বের করে টেবিলের উপর রাখে। লতিফ সাহেব আরেকবার ঘড়ির দিকে তাকায়। সময় স্বল্প। আরিয়া বুঝতে পেরেছে ওনার হাতে বেশি সময় নেই, তাই আরিয়া বলে, স্যার কোথায় যাচ্ছেন নাকি? এখনই তো বললাম তোমাকে, হসপিটালে যাচ্ছি। ল্যাপটপে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম, যার কারণে আপনার কথাটা বুঝতে পারিনি। এখন তো বুঝতে পেরেছো? বেশ বুঝতে পেরেছি, কিন্তু হঠাৎ হাসপাতালে যাওয়ার কারণ কি? আপনার কি শরীর খারাপ নাকি? আমার শরীর খারাপ হতে যাবে কেন? দেখছো না কতটা অসুস্থ আছি আমি। আপনি সুস্থ, তাহলে অসুস্থ কে? তোমাকে বলছিলাম যে আমার একটা বন্ধু আছে, পুলিশ কমিশনার, নাম জামাল। তার পায়ে গতকাল রাতে গুলি লেগেছে। খুব খারাপ একটা পরিস্থিতি, তাকে দেখার জন্য যাচ্ছি। আপনি যান তাহলে, আমি এদিকটা সামলে নিব। লতিফ সাহেবের একটা বিশ্বাস আছে আরিয়ার প্রতি। তিনি আরিয়ার কাঁধে হাত রাখে। আরিয়া ওনার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি উপহার দেয়। বেরিয়ে যায় এসিপি লতিফ স্যার। আরিয়ার ইমেলে একটা মেসেজ আসে। সে মেসেজ অপশনে ঢুকে দেখতে পায় যে তাকে একটা ওয়েবসাইটের লিংক দেওয়া হয়েছে। প্রায় সময় তার ইমেলে এই ধরনের মেসেজগুলো আসে, কিন্তু সে এটার বিরুদ্ধে কোনো কিছু করতে পারে না। কে করে এই মেসেজ, কার ইমেল থেকে মেসেজ পাঠানো হয়, সেটার কোনো চিহ্ন পর্যন্ত নেই। আরিয়া ওয়েবসাইটে ক্লিক করে তাকে kodaraji.cg নামে একটা ওয়েবসাইটে প্রবেশ করানো হয়েছে। হঠাৎ সে দেখতে পায় যে তার ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠছে, ইওর ইমেল অ্যাকাউন্ট হ্যাকড। লেখাটা দেখা মাত্রই ভয় পেয়ে যায় আরিয়া, কারণ সেখানে বলা হয়েছে যে তার ইমেল অ্যাকাউন্ট চুরি হয়ে গিয়েছে। এই ইমেলে তার সমস্ত গুরুত্বপূর্ণ কেসের সমাধান রয়েছে, আর সে যেই কেসগুলো সমাধান করবে বলে ভেবেছে তার অনেক প্রমাণ সেভ করা রয়েছে ইমেলে। এটা হাতছাড়া হয়ে গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ইমেল দিয়ে সে মিস্টার 440-এর সাথে কথা বলতো। যদি এগুলো কোনোভাবে লিক হয়ে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে।
আরিয়া কিছু বুঝতে না পেরে টেবিলের উপর থেকে মোবাইলটা নিয়ে একটা নাম্বারে ডায়াল করলো, যেটা মিস্টার 440 দিয়ে সেভ করা। ওই পাশ থেকে নাম্বারটা বন্ধ দেখাচ্ছে। চিন্তায় পড়ে গেল আরিয়া। বসা থেকে উঠে দাঁড়ায় সে। পাশের কেবিনে পারভেজ হচ্ছে জুনিয়র সিআইডি অফিসার। এই পর্যন্ত সে অনেক কেসে আরিয়াকে সহায়তা করেছে। আরিয়া পারভেজের কেবিনে ঢোকার সাথে সাথেই পারভেজ নিজের কাজ রেখে বসা থেকে উঠে দাঁড়ায়। আরিয়া হাত দিয়ে বসার জন্য ইশারা করে। পারভেজ নিজের কাজে মনোনিবেশ করে। আরিয়া দ্রুত যেয়ে পারভেজের ল্যাপটপে নিজের ইমেলটা লগ ইন করার চেষ্টা করে, কিন্তু বারবার ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে। আরিয়া বুঝে গেছে হ্যাকার তার ইমেলের পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলেছে। আর কোনো উপায় নেই, তাই মন খারাপ করে সে কেবিন থেকে বেরিয়ে যায়। পারভেজ সেদিকে তাকিয়ে রহস্যময় একটা হাসি দেয়। পকেট থেকে মোবাইলটা বের করে কাউকে ফোন দিয়ে বলে, কাজ শেষ। সে এখন পাগলের মতো নিজের ইমেল আইডিতে ঢোকার চেষ্টা করবে। তুমি তার সমস্ত এসএমএস গুলো ইনবক্স করে আইডিটা নষ্ট করে দাও। তারপর দেখবে সে কিভাবে কি করে। মিস্টার 440 চাইলেও কিছু করতে পারবে না। পারভেজের কথা শুনে ওই পাশ থেকে অদৃশ্য আগন্তুক শব্দ করে হাসে, মন খোলা হাসি, যেই হাসিতে কষ্টের আহ্বানি, শুধু নতুন কিছু ফিরে পাওয়ার উল্লাস। পারভেজ কল কেটে দেওয়ার আগে কলটা কেটে যায়। সে বুঝে গিয়েছে আগন্তুক এখন নিজের কাজে মনোনিবেশ করবে, অযথা কথা বলে সময় নষ্ট করবে না। সময়ের মূল্য খুব কম মানুষ দিয়ে থাকে, তবে সময় অপচয় করার লোকজনের অভাব নেই। পারভেজের মেইলে ছোট্ট একটা মেসেজ এসেছে, যেটা দেখে তার ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে। তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সে জানে কে পাঠিয়েছে এই টাকাগুলো, তবে তার নাম বলতে ইচ্ছুক নয় পারভেজ। রহমান সাহেবের কাছ থেকে ওনার বাইকের চাবি নিয়ে বাইক স্টার্ট দেয় আরিয়া। বাসার উদ্দেশ্যে রওনা দেয় সে। বলে রাখা ভালো, রহমান সাহেব হচ্ছে আরেকজন জুনিয়র সিআইডি অফিসার। খুব অল্প দিনের মধ্যে আরিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক গড়ে উঠেছে ওনার। রহমান সাহেবের বয়স 34-এর অধিক। আরিয়ার থেকে বয়সে অনেক বড় হবে, তবে দুজন দুজনের সাথে বন্ধুসুলভ আচরণ করে। আরিয়া বাসায় পৌঁছে গেছে। সোফার উপর হেলান দিয়ে দুপায়ের উপর ল্যাপটপ রেখে সেটাই মশগুল হয়ে আছে শ্রাবণী। তার পাশে কালো কালারের কফির মগ রাখা। গরম কফি থেকে ধোঁয়াগুলো বাষ্পীভূত হয়ে যাচ্ছে। আরিয়াকে এইভাবে চিন্তিত হয়ে আসতে দেখে সে মুচকি হেসে জিজ্ঞাসা করে, মিস্টার আরিয়া, আজকে হঠাৎ অফিস থেকে এই অসময়ে আসার কারণটা কি জানতে পারি? আরিয়া বিরক্ত মুখে প্রশ্নকর্তার দিকে তাকায়। চোখে 0 পয়েন্টের চশমা, শরীরে মেয়েদের কৃত্রিম পোশাক, রংটা কেমন যেন পছন্দ হয়নি আরিয়ার। কারণ এখন গরমকালে সাদা রঙের পোশাকের জয় জয়কার সব সময়ই। গরমে সাদা ও অন্যান্য হালকা রঙের পোশাক আরামের পাশাপাশি চোখের প্রশান্তি দেয়। হালকা গোলাপি, বেগুনি, হালকা নীল, আকাশি, ধূসর রঙের পোশাক প্রাধান্য। কিন্তু কৃত্রিম পোশাক আশাক গরমের জন্য মানায় না। এমনিতেই বেশ গরম, তার সাথে কৃত্রিম পোশাকের আলাদা একটা গরম সহ্য করা যায় না। শ্রাবণী কিভাবে এমন পোশাক পরে আসে বুঝতে পারে না আরিয়া। শ্রাবণীর হাতে ল্যাপটপ নিয়ে খুশি হয়ে যায় আরিয়া। এগিয়ে যেয়ে সোফায় গা এলিয়ে দেয়। শ্রাবণী আগ্রহ নিয়ে প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা করছে। এটা বুঝতে পেরে আরিয়া বলে, শ্রাবণী, হ্যাকিং সম্বন্ধে তোমার কোনো জ্ঞান আছে? হঠাৎ এমন প্রশ্ন কেন? আমার প্রশ্নের সময় অসময় নেই। যখন মাথায় প্রশ্ন ঘুরপাক খায় তখনই প্রশ্ন করে ফেলি। আমি আবার আপনার মতো নই, যখন তখন প্রশ্নের জবাব দেই না। বললে না যে হ্যাকিং সম্বন্ধে তোমার কোনো জ্ঞান আছে কি না? তেমন কিছু জানা নেই এই সম্বন্ধে, তবে সামান্য ধারণা আছে। ও আচ্ছা। ইন্টারনেট জগতে কি আপনার কোনো কিছু হ্যাক হয়ে গিয়েছে নাকি? বলতে পারো। যেমন? আমার ইমেল আইডি হ্যাক হয়ে গেছে। বিস্মিত হলো শ্রাবণী কথাটা শোনা মাত্রই। তবে একটা ব্যাপার চিন্তা তার সামান্য হাসিও পায়, কারণ আরিয়া একজন সিআইডি অফিসার। তাদের টিমে কাজ করে থাকে নিলয় নামে বিখ্যাত হ্যাকার। সে থাকতেও কিভাবে আরিয়ার আইডি হ্যাক হয়ে গিয়েছে এটা ভেবে হাসে শ্রাবণী। তার হাসি দেখে বিরক্তি প্রকাশ করে আরিয়া। আপনার টিমে তো বিশ্ববিখ্যাত হ্যাকার আছে, কি যেন নাম তার? নিলয়। সে থাকতেও কিভাবে হ্যাক হয়ে গেল আপনার আইডি? আমি বুঝতে পারছি না। তাহলে নিলয়কে জানান আপনার সমস্যার কথা।
রাত 12টার সময় ছাড়া অন্য কোনো সময় তার সাথে যোগাযোগ করা যায় না, কিন্তু এতক্ষণে হ্যাকার আমার গুরুত্বপূর্ণ কেসের প্রমাণগুলো নিয়ে যাবে। আমি আপনার আইডি ব্যাক এনে দিতে পারবো না, তবে কিছু কথা বলতে পারি, হয়তো আপনার কাজে আসতে পারি। বলো তাহলে। শ্রাবণী তার ল্যাপটপটা অফ করে এক চুমুক কফি পান করে নিল। আরিয়া পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালায়। শ্রাবণীর কাছে বিষয়টা পছন্দ হলো না। আরিয়ার অভ্যাস এটা। গুরুত্বপূর্ণ কথার সময় তার সিগারেট না হলে চলে না। এখন জ্বলন্ত সিগারেট আর শ্রাবণীর কথা তার শেষ রক্ষা। সিগারেটের মস্তিষ্কে টেনশন দূর করে। কথাটা তাদের কাছে সত্যি যারা সিগারেট পান করে, আর কথাটা তাদের কাছে মিথ্যা যারা সিগারেট পান করে না। এবার শ্রাবণী বলতে শুরু করে। স্প্যামিং করতে অনেক সময় স্প্যাম মেল সেন্ড করার জন্য বিভিন্ন ওয়েবসাইটগুলোকে এমনভাবে হ্যাক করা হয়, তারপরে সাইট থেকে একসঙ্গে হাজারো বা লাখো মেল সেন্ড করা হয়। অনেক সময় তো সাইট মালিক কিছুই বুঝতে পারে না, বাট এদিকে হ্যাকার তার কাজ চালিয়ে যেতে থাকে। যেহেতু আপনার সাইট সার্ভার একটি কম্পিউটারে, তাই সেই কম্পিউটিং পাওয়ার কাজে লাগিয়ে যা ইচ্ছা তা করা সম্ভব। একজন হ্যাকার ফ্রিতে লাখো ফেক মেল বিভিন্ন অ্যাড্রেসে পাঠাতে পারে। এতে ওই মেল ক্যাট্রেস করা অসম্ভব হয়ে যায়, কেননা মেলটি হ্যাকার কম্পিউটার থেকে না এসে আপনার ওয়েব সার্ভার থেকে আসছে। হ্যাকার তো তাহলে ইমেল হ্যাকিং করে অনেক টাকা ইনকাম করে। ইমেইল স্প্যামিং করে হ্যাকার অনেক টাকা ইনকাম করে নিতে পারে, কিন্তু ওয়েব সার্ভার কোম্পানিগুলোকে অনেক টাকা খরচ করতে হয়। তাদের আইপি অ্যাড্রেসগুলো ব্ল্যাকলিস্টেড হয়ে যায়, সেগুলোকে ঠিক করতে টাকা লাগে। তুমি এত কিছু জানো কিভাবে? অবাক হয়ে প্রশ্ন করে আরিয়া। শ্রাবণী ঠোঁট বাঁকা করে হাসে। কিছু রহস্য হানা দিচ্ছে আরিয়ার মনে। তবুও ভেজা বিড়ালের মতো চুপ করে শ্রাবণীর হাসির রহস্য বোঝার চেষ্টা করছে, কিন্তু ফল শূন্য। শ্রাবণী তার ল্যাপটপটা অন করে। আরিয়া আড়মোড়া ভেঙে বসে। কয়েকবার শ্রাবণীর দিকে তাকায়। মেয়েটা মনোযোগ দিয়ে ল্যাপটপ চালাচ্ছে দেখে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু খুঁজে বের করার চেষ্টা করছে। হঠাৎ শ্রাবণী ল্যাপটপটা আরিয়ার দিকে এগিয়ে দেয়। আরিয়া ল্যাপটপটা হাতে নেয়। স্ক্রিনের মধ্যে একটা মোটাসোটা কালো ছেলের ছবি ভেসে উঠেছে। আরিয়া খেয়াল করলো ছেলেটার সাথে তার আগে একবার দেখা হয়েছে, কিন্তু তখন অতটা ভালো পরিচয় ছিল না। এখনো যে পরিচয় আছে সেটাও না। আরিয়া দেখা শেষ। শ্রাবণী ল্যাপটপটা নিজের আয়ত্তে নিয়ে আসে। আরিয়া কিছু বলতে যাবে, এমন সময় শ্রাবণী তাকে বাধা দিয়ে নিজেই বলা শুরু করে। ছেলেটার নাম আশিক রাব্বানি, আমার সাথেই পড়াশোনা করে। ইন্টারনেট জগতের সব কিছু সম্বন্ধে তার প্রচুর জ্ঞান রয়েছে। সে হ্যাকিং ব্যাপারে খুবই দক্ষ, আর এত কিছু তার কাছ থেকেই শিখেছে। শ্রাবণী কথাটা শুনে আরিয়ার ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, তার মানে তুমি হ্যাকার? একগাল হাসে শ্রাবণী। আরিয়া বিষয়টা লক্ষ্য করলো। হাসলে শ্রাবণীকে বেমানান লাগে। এত সুন্দর মেয়েটা, শ্যামলা গায়ের রং, চোখে মুখে তেমন কোনো বিশেষত্ব নেই, কিন্তু তবুও এমন মায়া জাগিয়ে তুলছে। আরিয়া সামান্য লজ্জিত বোধ করলো। সে চিন্তিত মস্তিষ্কে দীর্ঘ সময় বসে রইল। একসঙ্গে বেশ কয়েকটা জিনিস নিয়ে সে ভাবছে। শ্রাবণীর এগুলো বলার কারণ কি? আবার হাসি মুখে কথাও বলছে। আগের মতো রুক্ষ ব্যবহার হঠাৎ উদা হয়ে গিয়েছে। কেমন যেন অস্বাভাবিক আচরণ করছে। আরিয়ার কাছে কেন জানি মনে হচ্ছে এই হাসির পেছনে লুকিয়ে আছে বড়সড় কোনো রহস্য। আমি কি আপনাকে বলেছি যে আমি হ্যাকার? বলনি, কিন্তু তোমার কথা শুনে কিছুটা আন্দাজ করতে পারছি। আন্দাজ করলে সেটা মনের ভিতর রাখতে হয়, প্রকাশ করতে নেই, কারণ আপনার চিন্তা চেতনা অন্য কারোর সাথে মিল পাওয়া যায় না। আশিকের সাথে দেখা করতে চাই। বেশ রাগী কণ্ঠে কথাটা বলে আরিয়া। শ্রাবণী আজকাল তাকে জ্ঞান একটু বেশি দিয়ে যাচ্ছে। সাথে তো হাসি মুখের বিষাক্ত কথাগুলো রয়েছে। সহ্য হয় না। আরিয়ার গা একেবারে জ্বলে যাচ্ছে। তবে সেটা সে বুঝতে চেষ্টা করছে তার রাগী কণ্ঠের মাধ্যমে। স্থির হয়ে বসে শ্রাবণী বলে, আশিকের সাথে দেখা করিয়ে দেব, সমস্যা নেই, তবে একটা শর্ত আছে আমার। সত্য থাকতেই পারে, আমার কোনো সমস্যা নেই, আমি রাজি। ভেবে বলছেন তো? শর্তের কথা শুনে আবার পাল্টি খেলে হবে না কিন্তু। আইনের লোক আমি, আমার কথার ভরসা রাখতে পারো। আপনার উপর ভরসা আছে আমার। বেশ ভালো, তাহলে এবার নির্ভয়ে বলে ফেলো।
শ্রাবণী একটু সময় নেই কথাটা বলতে। দেওয়াল ঘড়িতে দৃষ্টি ফেলে দেখে নাই বর্তমান সময়টা। কিচেনের ভিতর কিছু ভেঙে যাওয়ার শব্দ হলো। ঘাড় ফিরিয়ে তাকায় শ্রাবণী। পাশের বাসার বিড়ালটা কিচেন থেকে বেরিয়ে আসছে। শ্রাবণী বুঝতে অসুবিধা হলো না যে বিড়ালটা কিছু একটা নিচে ফেলে দিয়েছে। আরিয়া হাত দিয়ে বিড়াল তাড়ানোর চেষ্টা করছে। এর মধ্যে শ্রাবণী বলে ওঠে, কে আমার সাথে পরিচয় করিয়ে দিতে হবে, তারপর আমি আশিকের সাথে আপনার পরিচয় করিয়ে দেব। আরিয়া সরু চোখে তাকায় শ্রাবণীর দিকে। ডান হাতটা দিয়ে লম্বা চুলগুলো ঠিক করে নেয়। বাম হাতের আঙ্গুলের ফাঁকে থাকা জ্বলন্ত সিগারেটে আরেকটা টান দিয়ে নির্বিঘ্নে ধোঁয়াগুলো ছাড়তে থাকে। আরিয়া স্বাভাবিকভাবে সিগারেট টানছে। শ্রাবণী ভেবেছিল আরিয়া কথাটা শুনে অবাক হয়ে অস্বাভাবিক আচরণ করবে, কিন্তু সে কিছুই করছে না। শ্রাবণী কিছু বলতে যেও থেমে যায়। আরিয়ার সিগারেট প্রায় শেষ পর্যায়ে। সে বসা থেকে উঠে দাঁড়ায়। একবার শ্রাবণীর উপর দৃষ্টি ফেলে হাঁটা ধরে মেন দরজার দিকে। শ্রাবণী রাগে ফুসফুস করছে। ল্যাপটপটা পাশে রেখে সোফার নরম কাপড় খামচে ধরেছে। রাগে তার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। বিষয়টা আরিয়া পিছু ফিরে দেখে নিয়েছে, কিন্তু সে কোনো শব্দ না করে মুচকি হেসে বাসা থেকে বেরিয়ে যায়। নিলয়দের ভবনের দক্ষিণ দিকে দোতলা একটা ছোটখাটো ভবন রয়েছে। নিলয় একাকী সিঁড়ি বেয়ে উপরে উঠছে। ছোট ছোট খোপ খোপ জানালার মতো আলো বাতাস আসা যাওয়ার জন্য। এই ভবনটা অতি পুরনো। নিচতলায় দারোয়ান ছাড়া অন্য কেউ থাকে না। উপরের তলায় ভূতের ভয়ে কেউ যাওয়া আসা করে না। প্রায় 20 বছর আগে একজন ছাত্র আত্মহত্যা করেছে এই ছাদে এসে। সেটার ভয়ে মূলত কেউ আসে না। কেউ কেউ বলে থাকে মারা যাওয়া ছাত্রের আত্মা এখনো ঘুরে বেড়ায়। নিলয় তা বিশ্বাস করে না। সিঁড়ির একেবারে শেষ প্রান্তে এসে দরজার সামনে দাঁড়ায় সে। খিড়কি লাগানো, অনেকদিন ধরে মনে হয় খোলা হয় না। নিলয় শক্তি খরচ করে দরজাটা খুলে। সাথে সাথে এক ঝটকা বাতাস এসে তার চোখে মুখে লাগে। ভীষণ ভালো লাগার অনুভূতি কাজ করে তার মনে। বিস্তীর্ণ খালি জায়গা, তবে অতটা খোলামেলা নয়। ছাদে ভালো পরিমাণ ময়লা জমে আছে। নিলয় যে ছাদের এক কোণে দাঁড়ায়। এখান থেকে বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে দূরের জলাভূমি। নীলের পকেট থেকে তার মোবাইলটা বের করে। 2 দিন যাবৎ সেটা বন্ধ ছিল। মোবাইলটা অন করতেই অনেকগুলো মেসেজ কল নোটিফিকেশন আসা শুরু করেছে। অনেক পরিচিত মানুষেরা নীলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু কেউ সেই পর্যায়ে যেতে পারেনি। অচেনা একটা নাম্বার থেকে অনেকগুলো কল এসেছে, প্রায় 40টির মতো। নাম্বারটা দেখো মনে হচ্ছে এটা প্রাইভেট নাম্বার। নিলয় কপি করে নাম্বারটা একটা ওয়েবসাইটে ঢুকে সেটার পোস্ট করে। নাম্বারের সমস্ত ডিটেলস চলে এসেছে। মনে মনে হাসে নিলয়। এখন তার কাছে স্পষ্ট হয়ে গিয়েছে যে কে তাকে কল দিয়েছিল। পরিচিত আগন্তুক। এই নিলয়, তুমি কি পাগল? পিছন থেকে কোনো মেয়ের মুখ থেকে নিজের নামের পাশে পাগল উপাধি পেয়ে দ্রুত ঘাড় ঘুরিয়ে তাকায় নিলয়। আকাশি রঙের একটা শাড়ি পরা অবস্থায় দাঁড়িয়ে আছে শারমিন ম্যাডাম। নিলয় দ্রুত মোবাইলটা পকেটে রেখে দেয়। শারমিন এগিয়ে আসছে নিলয়ের দিকে। মাথায় কোনো সমস্যা আছে নাকি? এমন পানিয়ে রুম থেকে বের হয়েছ কেন শুনি? নিলয় কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। দৃষ্টি তার শারমিনের চিকন কোমরের দিকে। কালো একটা তিল নিলয়কে আকর্ষণ করছে। সে কাঁপা কাঁপা হাতে কোমরের দিকে হাত বাড়িয়ে দেয়। শারমিন এতক্ষণ খেয়াল না করলেও এখন খেয়াল করেছে ব্যাপারটা। নিলয় কোমরে হাত দেওয়ার আগে শারমিন তার হাতটা ধরে ফেলে। লজ্জায় পড়ে যায় নিলয়। মুচকি হাসে শারমিন। দুজন কিছুক্ষণ চুপ থাকে। নিলয় চশমাটা ঠিক করে নেয়। নতুন চশমা, তাই একটু সমস্যা হচ্ছিল। অনেকক্ষণ পর শারমিন বলতে শুরু করে, কথা বলছো না যে? কি বলবো? কোনো কথা বলার নেই বুঝি? কিছু কথা মনের ভিতর লুকিয়ে রাখতে হয়। প্রকাশ করো আমার কাছে। সময় হলে প্রকাশ করব, তখন আপনাকে আর বলতে হবে না। আমাকে আপনি করে না বললে খুশি হব। ম্যাডামকে আপনি না বললে কি বলবো? আর আপনি তো সম্মানীয় ব্যক্তি। কোমরে হাত দেওয়ার সময় কি কথাটা মনে ছিল না? মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায় নিলয়। জবাব দেওয়ার মতো উত্তর তার কাছে আছে, তবু সে কিছু বলছে না। কিছু কিছু জায়গায় চুপ করে থাকাটাই ভালো। নিলয়ের মুখ থেকে কোনো উত্তর না পেয়ে শারমিন আবার জিজ্ঞেস করে, কি হলো, চুপ হয়ে গেলে যে? অনেক সময় উত্তর জানা থাকলেও চুপ করে থাকাটা বুদ্ধিমানের কাজ। আমার কাছে সেটাই মনে হয়। উত্তর নয়,
জবাব চাই আমি। আমি কি তাদের থেকে অন্যরকম নাকি? তার মানে তুমি জেনে বুঝে হাত দিতে গিয়েছিলে আমার কোমরে? নিলয় শারমিনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। শারমিন নিলয়ের হাসির দিকে তাকিয়ে আছে। মাইবি সেই হাসি। কবি বলেছে, ছেলেদের হাসির থেকে মেয়েদের হাসি অনেক সুন্দর, কিন্তু নিলয়ের হাসি একটা মেয়ের হাসিকেও হার মানাবে। আমি আপনাকে গতকাল একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু উত্তর পাইনি। আপনি কথা কাটিয়ে চলে গিয়েছিলেন। এটার মানে কি? কোন প্রশ্নটা যেন? আমার পায়ে গুলি লেগেছে আর আমি যে হসপিটালে ভর্তি আছি, এই কথাগুলো আপনাকে কে বলেছে? সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে, আপনি একমাত্র ব্যক্তি যিনি হাসপাতালে আমাকে দেখতে গিয়েছিলেন। তোমার তো তেমন কোনো আত্মীয় স্বজন নেই। আত্মীয় স্বজনের কথা আপনাকে জিজ্ঞাসা করিনি। যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দিন দয়া করে। নিলয়ের জোরাজুরিতে শারমিন বলতে বাধ্য হয়। সে কিছু একটা ভেবে নিলয়কে প্রস্তুত করে বলতে শুরু করে। ওই দিন রাতে অচেনা নাম্বার থেকে আমার কাছে একটা কল আসে। আমি অচেনা নাম্বার দেখে রিসিভ না করে বিছানার ওপর রেখে দেই, কিন্তু দ্বিতীয়বার কল দিলে আমি রিসিভ করি। ওই পাশ থেকে একটা মেয়ে কান্না করতে করতে বলে যে নিলয়ের পায়ে গুলি লেগেছে, সে এখন হাসপাতালে ভর্তি আছে। এমনিতেই তোমাকে হলরুমে এবং ক্লাসে না পেয়ে আমার অবস্থা এমনি খারাপ হয়ে যাচ্ছিল। মেয়েটার কথা শুনে আমি চলে যাই তোমার কাছে। শারমিন কথাগুলো বলে থামে। নিলয়ের চেহারা নিমেষেই কালো হয়ে যায়। সে শারমিনের কাছ থেকে এমন উত্তর আশা করেনি। ভেবেছিল একটা হয়ে গেছে অন্য কিছু। তাহলে সেদিন রাতের আগন্তুক কে ছিল? বাবলিসীনভাবে তাকিয়ে আছে। শারমিনের কথা তার কান পর্যন্ত পৌঁছেছে, কিন্তু সে ভাবছে অন্য কথা। মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে নিলয়কে। কে সে? কি কারণে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল তাকে? চুপ করে থাকলে কিন্তু আমার একদমই ভালো লাগে না। ভাবছি সেই মেয়েটা কে ছিল আমাকে যিনি বাঁচিয়েছে। হঠাৎ কোথায় চলে গিয়েছিলে তুমি? আমি কোথাও যাইনি, তারা আমাকে কিডন্যাপ করেছে। নিলয়, ওরা তোমার মতো অতি সাধারণ ছেলের ক্ষতি করতে চায় কেন? নিলয় মুচকি হেসে জবাব দেয়, আমি যে একজন অসাধারণের মধ্যে সাধারণ একজন ব্যক্তি। তোমার কথার মানে বুঝিনি। রাতে বিছানায় গা এলিয়ে দিয়ে ভাবলে বুঝতে পারবেন আমার কথার মানে। তোমাকে নিয়ে কিন্তু আমার মনে সন্দেহের উৎপত্তি হয়েছে। আমাকে সন্দেহ করলে কিন্তু আপনি নিজেই সন্দেহের মায়াজালে আটকে যাবেন। সাবধানে চলাফেরা করবে। নিলয় শারমিনের কথাই গুরুত্ব না দিয়ে নিজ জায়গায় থেকে সরে আসে। সামনের দিকে হাঁটা ধরে। সে যেটার জন্য এসেছিল সেই কাজটা করতে পারল না। এর আগে শারমিন চলে এসেছে। কিছু দূর এগিয়ে গেছে নিলয়। তার পিছনে দু এক পা করে শারমিন এগিয়ে যাচ্ছে। নিলয় শারমিনের রহস্যময়ী কথা ভাবছে না, তবে শারমিনের কথা ফেলেও দিতে পারছে না। কেননা শারমিন নীলের মোবাইলটা দেখে ফেলেছে। এ কারণেই হঠাৎ সন্দেহ করে বসেছে। নীলের সিঁড়ি বেয়ে নামতে যে পড়ে যেতে নিলে শারমিন ধরে ফেলে। তৃতীয়বারের মতো শারমিনের হাতের ছোঁয়া পেয়েছে নিলয়। ভালোই লাগছে, যে অনুভূতি প্রকাশ করার মতো নয়। নিলয় শারমিনের চোখের দিকে তাকিয়ে হাসে। শারমিনও সাথে সাথে একটা লাজুকমাখা হাসি উপহার দেয়। সময় দুপুর 1:30। সূর্যের তীব্র আলো মানুষের হয়রানি যেন বেড়ে চলেছে, তবু কেউ থেমে নেই। শহরের ব্যস্ত লোকগুলো সূর্যের আলোয় আরও দ্রুত কাজগুলো করতে ব্যস্ত। অধিক পরিমাণে গাড়ির চলাচল তো আছেই, যার জন্য রাস্তায় জ্যাম ফ্রি। ঠোঁটের কোণে সিগারেট হাতে, এক ব্যাগ ফলের ঝুড়ি হাতে বাংলাদেশ মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছে এসিপি লতিফ সাহেব। মূলত তার গন্তব্য হচ্ছে নিজের আহত ফ্রেন্ড জামাল চৌধুরী কেবিনে। গতকাল রাতে সন্ত্রাসীদের হামলায় জামালের পায়ে বুলেট বিদ্ধ হয়, যার কারণে আজকে সে হাসপাতালে অবস্থান করছে। লতিফ সাহেব বুকে ঝুলে থাকা কালো চশমাটা চোখে পড়ে নেয়। সূর্যের আলো ওনার চোখে দৃষ্টি ফেলতেই বাধার সৃষ্টি করেছে। গাড়িটা পার্কিং করে এসে মেন গেটে দাঁড়িয়ে আছেন উনি। হাসপাতালের ভিতর ধূমপান করা নিষিদ্ধ। লতিফ সাহেব আবার অতিরিক্ত পরিমাণে সিগারেট পান করেন। জামাল অসুস্থ, সেখানে সিগারেট পান করা যাবে না। বন্ধুর সাথে কিছুক্ষণ কথা বলবেন তিনি, কিন্তু এতক্ষণ সিগারেট ছাড়া থাকতে পারবেন না লতিফ সাহেব, যার কারণে পরপর 3টা সিগারেট নিমিষে শেষ করে ফেলেছেন তিনি। বর্তমানে হাতে থাকা সিগারেটটাও প্রায় শেষ। তিনি জ্বলন্ত সিগারেটের অংশটুকু নিচে ফেলে দেয়।
রোদ্দুরে ঝকমক আলোয় দাঁড়িয়ে আরেকটা সিগারেট জ্বালানোর ইচ্ছে করছে, কিন্তু কিছু করেনি। তিনি নিরুপায়। এখনই যেতে হবে প্রাণপ্রিয় বন্ধুকে প্রদর্শন করতে। সিগারেটের প্যাকেট হাত দিয়েও থেমে যায় লতিফ সাহেব। ওনার চিন্তা চেতনা বদলে গিয়েছে। হাঁটা ধরে রিসেপশনের দিকে। হাসপাতালে লোকজনের অভাব নেই। একজন অসুস্থ ব্যক্তির সাথে 4 থেকে 5 জন চলে এসেছে। রোগীদের থেকে তাদের আত্মীয় স্বজনের সংখ্যাই বেশি। লতিফ সাহেব ভিড় ঠেলে ভিতরে যেয়ে দাঁড়ায়। প্রচুর গরম লাগছে ওনার। রিসেপশনের কাছে বাইরে থেকে দ্বিগুণ ভিড় জমেছে। এত মানুষজন দেখে মনে হচ্ছে এখানে বড় ধরনের কোনো মেলা বসেছে। লতিফ সাহেব কোনো মতে রিসেপশনের সামনে এসে দাঁড়াতে পেরেছে। একটা শাড়ি পরা মেয়েকে লতিফ সাহেব নিজের কার্ডটা দেখায়। মেয়েটা কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। লতিফ সাহেব মুচকি হেসে জিজ্ঞেস করে, গতকাল রাতে জামাল চৌধুরী নামে একজন পুলিশ অফিসার ভর্তি হয়েছেন। ভিআইপি কেবিনে অবস্থানরত। কোন ফ্লোরের কত নাম্বার রুমে আছেন তিনি? মেয়েটা দ্রুত খাতা দেখতে ব্যস্ত হয়ে পড়ে। লতিফ সাহেব জায়গা নিয়ে দাঁড়ায়। অন্যদের সুযোগ করে দিচ্ছেন। মেয়েটার খাতা চেক করা শেষ। তিনি লতিফ সাহেবের দিকে তাকিয়ে বলতে থাকে, 3য় ফ্লোরের 122 নং রুমে জামাল চৌধুরী অবস্থান করছেন। ধন্যবাদ। ছোট করে মুচকি হাসি ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে আসে লতিফ সাহেব। সিঁড়ি বেয়ে এত উপরে ওঠা সম্ভব না, যার কারণে তিনি লিফটের মাধ্যমে 3য় ফ্লোরে যেয়ে পৌঁছায়। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে 122 নম্বর রুমের সামনে এসে দাঁড়ায় লতিফ সাহেব। রুমের ভিতরে কেউ উচ্চস্বরে কথা বলছে। ব্যক্তিটা অবশ্য জামাল চৌধুরী। ওনার কথার তেজ এত বেশি যে বাইরে থেকেও স্পষ্ট শোনা যাচ্ছে। লতিফ সাহেব ভিতরে যাবেন কি যাবেন না এটা নিয়ে চিন্তায় পড়ে গেছেন। কারোর পার্সোনাল কথা থাকতে পারে। জামাল সাহেব যতই ওনার বন্ধু হোক, প্রফেশনের দিক থেকে দুজন আলাদা। হয়তোবা প্রয়োজনীয় কোনো কথা বলছে, কিন্তু কার সাথে এত জোরে জোরে কথা বলছে বাইরে দাঁড়িয়ে কিছু আন্দাজ করতে পারছেন না লতিফ সাহেব। অপেক্ষার প্রহর কেটে গেছে। বেশ বিরক্ত বোধ করছে লতিফ সাহেব। আর অপেক্ষা করা যায় না। মনে মনে ঠিক করে নিন তিনি, ওনার নিজেরও কাজকর্ম আছে। সারাক্ষণ হাসপাতালে থাকলে তো আর হবে না। রুমের দরজা ঠেলে ভিতরে প্রবেশ করেন তিনি। জামাল ছাড়া অন্য কাউকে লক্ষ্য করলেন না উনি। মস্ত বড় রুমের মাঝামাঝি দিকে 3টা বেড রাখা আছে। এর মধ্যে থেকে উত্তর পাশেরটায় শুয়ে আছে জামাল। লতিফ সাহেব ফলের ঝুড়িটা একটা টেবিলের উপর রাখে। বেডের পাশে একটা চেয়ার রাখা আছে। তিনি চেয়ার টেনে বসে। জামাল অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে। লতিফ কয়েকবার গলা কেশে জামালের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করলো, কিন্তু জামাল মুখ ফিরাচ্ছে না। লতিফ বিরক্তিকর একটা নিঃশ্বাস ছেড়ে জামালকে ডাকতে শুরু করে। জামাল, কিভাবে কি হয়েছে আমাকে বল। গতকাল রাতে একটা গোপন মিশনে ছিল। আমি আমার টিম মেম্বারদের নিয়ে সন্ত্রাসীদের বিপক্ষে গুলি চালাই, কিন্তু হঠাৎ করে একটা বুলেট এসে আমার পায়ে লাগে। এরপর আর কিছু মনে নেই আমার। 11টার দিকে জ্ঞান আসলে তোকে কল দিয়ে জানাই আমার করুণ অবস্থা। আমার সাথে মিথ্যা কথা বলিস কেন? আমি তোর সাথে মিথ্যা বলতে যাব কেন? কারণটা আমি বলবো নাকি তুই নিজেই বলবি? কোনটা? জামাল বিস্মিত হয়ে তাকায় লতিফের দিকে। লতিফ পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে বেডের উপর রাখে। জামাল উঠে বসে, পিছনের দিকে হেলান দেয়। লতিফ একটা সিগারেট জ্বালিয়ে জামালের দিকে এগিয়ে দেয়। জামাল সিগারেটে ছোট্ট করে একটা টান দিল। এতক্ষণ তার মাথা ভন ভন করছিল। একজন নার্সের কাছে সিগারেট চেয়েছিল, কিন্তু নার্স সিগারেটের ব্যবস্থা না করে একটা ট্যাবলেট দিয়ে চলে গেল। সিগারেট না পেয়ে ট্যাবলেট খেয়ে মাথা ব্যথা দূর করার চেষ্টা করলো, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। এতক্ষণ পর সিগারেটের টান দিয়ে জামালের মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। 2 বন্ধু একসাথে বসে সিগারেট টানছে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। জামালের বলা কথা লতিফের বিশ্বাস হয় না, আর লতিফের কথার জবাব জামাল দিতে পারে না। লতিফ, তোর সাহায্য আমার অতি বেশি প্রয়োজন। এখন নিজেকে বড় একা একা মনে হয়। সিগারেটের ধোঁয়া সারতে সারতে লতিফ বলে, আমার বন্ধু সাহায্য চাই আর আমি তাকে সাহায্য করব না, এটা হয় নাকি? আমি অবশ্যই তো সাহায্য করব। বল, তোর কি হেল্প করতে পারি আমি? আনঅফিসিয়ালভাবে একটা খুন করতে হবে। কার উইকেট ফেলতে হবে? একটা পাগলা হাতির। ছবি বা তার কোনো বায়োডাটা আছে তোর কাছে? শোন, তোকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে। আচ্ছা, জিজ্ঞেস কর।
জামাল সিগারেটে কয়েকটা টান দিয়ে একটু ভাবুক হয়ে বলতে থাকে, তোদের ডিপার্টমেন্টে একটা ছেলে আনঅফিসিয়ালভাবে কাজ করে। হ্যাকিং সম্বন্ধে তার খুব ভালো ধারণা আছে। তার নাম নিলয়। আমি কার কথা বলছি আশা করি তুই বুঝতে পেরেছিস। বুঝতে পেরেছি। তাই এখানে নিলয়ের বিষয়ে কথা আসছে কেন? এই জন্যই আসতে সে, কারণ নিলয়কে আমি তোর মাধ্যমে মারতে চাই। কি? দাঁড়িয়ে যায় লতিফ সাহেব। রাগে তিনি লাল হয়ে গেছে। জামাল ঠোঁটের কোণে হাসি রেখা ফুটিয়ে লতিফকে বসতে বলে। কোনো মতে শান্ত হয়ে বসেন তিনি। সিগারেটে আরেকটা টান দিয়ে মাইন্ডটা ফ্রেশ করে নেন। এত চটে গেলে হবে না তো, মাইন্ড সবসময় ঠান্ডা রাখতে হবে। তুই এসিপি হয়েও যদি এমন করিস তাহলে বাকিদের কি হবে? আচ্ছা, তোর কথা সম্পূর্ণ কর। নিলয় ছেলেটা আমার একটা কাজে বাধা সৃষ্টি করেছে, তাকে এখন যে কোনো উপায়ে শেষ করতে হবে। এই বলে কি তাকে মেরে ফেলতে হবে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, নিলয়কে তো আমি কখনোই দেখিনি। তুই দেখিসনি তো কি হয়েছিল? আমি তো দেখেছি। তুই কিভাবে দেখেছিস? সে তো সবসময় নিজের পরিচয় গোপন করে রাখে। লতিফের কথা শুনে জামাল উচ্চস্বরে হাসে। লতিফ জামালের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। সে বুঝতে পারছে না তার কথা শুনে জামাল এইভাবে কেন হাসতেছে। তুই এভাবেই হাসবি না তো, ভীষণ বাজে দেখাই। আমার হাসি বাজে না, মূলত তুই বিরক্ত বোধ করছিস। এমন কিছু না, কথার মধ্যে রহস্য রেখে চুপ মেরে থাকা মোটেও আমার ভালো লাগে না। নিলয়কে মারতে আমায় সাহায্য করবি তো? নিলয়কে মেরে আমার লাভ কি? 50 কোটি টাকা পাবে। একজন ব্যক্তির জন্য কত টাকা? রহস্যটা কি বলতো? অবাক হওয়ার কিছু নেই, আর রহস্য উন্মোচন করারও কিছু নেই। আমি যেটা বলবো ঠিক সেটাই বল তুই। কাজটা কিভাবে করব? আর সময় কতদিন লাগবে? নিলয় কিন্তু সাধারণ কেউ না, সাইবার জগতের সবচেয়ে ক্ষমতাশালী হ্যাকার। তাকে মারতে কিন্তু প্রচুর মাইন্ড গেম খেলতে হবে। আমি তো কিছুই বুঝি না। আমার চাই টাকা, বিনিময়ে নিলয় তোর। আমি সুস্থ হয়ে প্ল্যানটা তোকে বলবো, ততদিনে তুই তোর টিমকে প্রস্তুত কর। মাথা ঝাঁকাই লতিফ। জামাল সিগারেটের পুরো অংশটা জানালা দিয়ে বাহিরে ফেলে দেয়। বসা থেকে উঠে দাঁড়ায় লতিফ। এবার নিজের বন্ধুর দিকে তাকিয়ে রহস্যময়ী হাসি দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। জামাল নিলয়কে মারার জন্য প্ল্যান সাজাতে থাকে। রাত তখন বরাবর 12টা। বিছানার উপরে ফোনটা বেজে ওঠে। ল্যাপটপটা টেবিলের উপর রেখে মোবাইলটা হাতে নেয় নিলয়। অচেনা নাম্বার থেকে কলটা এসেছে। কলটা রিসিভ করবে কি করবে না এটা নিয়ে চিন্তায় পড়ে যায় সে। এক পর্যায়ে কলটা কেটে যায়। মোবাইলটা বিছানার উপর রাখতে যাবে এমন সময় আবারও বেজে ওঠে। অবশেষে ভয়েসটা চেঞ্জ করে রিসিভ করে সে। ওই পাশ থেকে একটা মেয়ের হাসির শব্দ ভেসে আসে নিলয়ের কানে। নিলয় চুপ করে আছে। আমি ভুল না হলে ওই পাশের ব্যক্তিটা মিস্টার 440? অপরিচিত মেয়ের মুখ থেকে নিজের পরিচিত নাম শুনে কেঁপে ওঠে নিলয়। এটা ভয় নাকি বিপদের আশঙ্কা কিছুই বুঝতে পারছে না সে। অপরিচিত মেয়েটা ভয়েস চেঞ্জ করে কথা বলছে। নিলয় কল রেকর্ড করতে গেলে দেখতে পাই এটা প্রাইভেট নাম্বার, যার কারণে কল রেকর্ড করা সম্ভব নয়। মেয়েটা এবার বলতে শুরু করে। কথা না বললে সমস্যা নেই, তবে এতটুকু বলতে চাই যে আপনার সম্বন্ধে আমি অনেক কিছুই জেনে গিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং শহীদুল্লাহ হলে থাকেন। এতটুকু যেহেতু জানা আছে আমার, সেহেতু কম নম্বর রুমে অবস্থান করছেন এটা জানা কোনো বিষয় না। এতদিন আপনি মানুষকে রহস্যের ভিতর রেখেছেন। আজকের পর থেকে আমি আপনার ডিকশনারির রহস্যময় ব্যক্তি হয়ে থাকব। বেঁচে থাকলে আগামীকাল আপনাদের সাথে দেখা হবে। আমি আপনার সামনে দিয়ে ঘোরাঘুরি করব, কিন্তু আপনি আমায় চিনতে পারবেন না। আবার কথা হবে আপনার সাথে কোনো এক চেনা পরিচিত গভীর রাতের অধারে। নিলয় কিছু বলার আগে কলটা কেটে যায়। সে মোবাইলটা বিছানার উপর রেখে চেয়ারে যেয়ে বসে পড়ে আর ভাবতে থাকে মেয়েটার ব্যাপারে। কে এই অপরিচিত মেয়ে? সত্যি নিলয়ের ডিকশনারি রহস্যময় একজন ব্যক্তি হয়ে গিয়েছে মেয়েটা। তোমাদের সবাইকে যে কথাটা বলার জন্য এখানে ডাকা হয়েছে, অনুমতি পেলে আমি কি কথাটা বলতে পারি? নিলয়ের কথা শুনে রাকেশ, সানি এবং নীলা নিজেদের মধ্যে চোকাচুকি করছে। রাকেশ তার বাম হাতে থাকা ঘড়ির দিকে তাকায়। সময় এখন সকাল 8:30। তাদের তিনজনের থেকে অনেকটা দূরে
অবস্থান করছে নিলয়। গাজীপুরের মধ্যেই কালীগঞ্জ নামে ছোট্ট একটা গ্রামে এসেছে তারা। ট্রেনের লাইন ধরেই হাঁটলেই কিছু দূরে আড়িখোলা স্টেশন। আশেপাশে মানুষজনের সংখ্যা কতিপয় কম। যাদের দেখা মিলছে তারা অন্য প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছে। নিলয় একটা সিগারেট জ্বালাই, মুখের উপর থেকে মানি হিস্টের মাস্কটা খুলে পাশে রাখে। সবাই তাকিয়ে আছে ওর দিকে, কিন্তু মুখে মাস্ক খোলার পরও নিলয়ের চেহারা দেখতে পেল না রাকেশ, নীলা আর সানি। কেননা নিলয়ের সমস্ত মুখমণ্ডলে রং দিয়ে আবৃত করা। কেমন যেন জোকার জোকার দেখতে লাগছে তাকে। তার লম্বা লম্বা ঘন কালো দাড়িগুলো ছাড়া অন্য কিছুই উদীয়মান নয়। সে সিগারেট টানছে। পাশ দিয়ে চট্টগ্রামগামী একটা আন্তনগর ট্রেন চলে যাচ্ছে। সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো তার চোখে মুখে এসে লাগছে, তবুও সিগারেট টানা থামায়নি নিলয়। এরই মধ্যে রাকেশ বলে ওঠে, ভাই, আপনার পায়ে ব্যান্ডেজ করা কেন? কিছু হয়েছে পায়ে? রাকেশের কথার জবাবে নিলয় শব্দ করে বলে, পায়ে গুলি লেগেছে। কিভাবে আর কে গুলি করেছে আপনাকে? ভাই, আপনি কিছু করতে পারেননি সেই লোকটাকে যে আপনার পায়ে গুলি করেছে? কোনো এক অপরিচিত শহরের পরিচিত লোক। সানির কথা শুনে নিলয় মুচকি হাসে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে সবই নিলয়ের হাসির দিকে। নীলা তার মোবাইলটা বের করে। এরপরই মেইলের একটা মেসেজ নিলয়ের সামনে তুলে ধরে। নিলয় মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা পড়তে শুরু করে। মানুষকে সাবধান করা আমার কাজ না, তবে তোদের তিনজনকে সাবধান করার একটাই কারণ, তা হলো তোরা তিনজন আগুনে হাত দিয়েছিস। ভুলে যাস না, আগুন কিন্তু সব কিছু পুড়িয়ে ফেলে। আমি জানি তোদের সাথে মিস্টার 440 কন্ট্রাক্টে রয়েছে, তবে আমি কাউকে ভয় পাই না। যে কাজ করেছিস সেটা যেন আর ভুলেও না হয়, এটাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। মেসেজটা পড়ে তিনজনের দিকে তাকাই নিলয়। তার দিকে ভীতু চোখে তাকিয়ে আছে সকলে। রহস্যময় একটা মেসেজ, কিন্তু নিলয়ের কাছে মেসেজটা বেশ হাস্যকর মনে হচ্ছে। সে হাসে না, কারণ হাসলে সকলের মনে তার প্রতি একটা সন্দেহ সৃষ্টি হবে। সে হাসতেও চায় না। হাসলে মানুষের মন ভালো থাকে। নিলয়ের মন আগে থেকেই ভালো। মেসেজটা তো বেশ জটিল বলে মনে হচ্ছে। ভাই, আপনার কাছে যদি মেসেজটা জটিল মনে হয় তাহলে একবার ভাবেন আমাদের কাছে এটা কতটা ভয়ঙ্কর। আমাদের মনে এখনো মৃত্যুর ভয় জেগেছে। সানির মুখ থেকে কথাটা বের হওয়া মাত্রই খিলখিল করে হেসে ওঠে নিলয়। সানি রাগী দৃষ্টিতে তাকায়। কিছু বলার বা করার সাহস তার হচ্ছে না। নিলয় খেয়াল করলো নীলা চুপ করে আছে। অনেকক্ষণ হলো, কিন্তু নীলা কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে দূর দিগন্তে। নীলা, চুপ করে আছো কেন? কোনো সমস্যা থাকলে বলতে পারো। নিলয়ের কথা শুনে নীলা প্রকৃতি থেকে দৃষ্টি ত্যাগ করে। তার মন বিষণ্ণ। কিছু দূরে বকাটে ছেলেরা হাসাহাসি করছে। হাসির জোয়ার নেমেছে মনে হয়। রাগিকা জ্বলে যাচ্ছে নীলার। তার কাছে সমস্ত কিছু বিরক্তির মনে হচ্ছে। নিলয় বলল, কেমন আছো নীলা? নীলা কয়েক মুহূর্তের চুপ করে থেকে বলল, ভালো নেই। কি হয়েছে? শরীর খারাপ? মৃত্যুর ভয় লালন করছে মনে। এগুলো নিয়ে চিন্তা করো না। এই মেসেজের কোনো সমাধান আছে আপনার কাছে? ক্যাম্পাসের কোনো ছেলে অথবা কোনো মেয়ের সাথে তোমাদের তিনজনের ঝামেলা হয়েছে কি? নিলয় করা প্রশ্নের জবাবে ওরা তিনজন একে অপরের দিকে চোখাচোখি করছে। নিলয় একটু বিরতি দিয়ে সিগারেট ফুঁকছে। তারা ভাবছে ক্যাম্পাসে সেই বোকা ছেলেটার কথা। তার সাথেই ঝামেলা হয়েছিল, এছাড়া আর কারোর সাথে ঝামেলা হয়েছে বলে মনে পড়ছে না কারণ। নিলয় উত্তরের অপেক্ষায় আছে। রাকেশ তার চেহারার গাম্ভীর একটা ভাব করে দাঁড়িয়ে আছে। সানি ভাবুক দৃষ্টিতে নীলয়ের সিগারেট টানা দেখছে, তবে নীলা দুজনের থেকে আলাদা কিছু চিন্তা করছে। সে বলে, আমাদের ক্যাম্পাসে একটা ছেলে আছে, দেখতে বেশ বোকা, একেবারে হাওয়াগোবা বিদ্রোহী কবি। নাম তার নীলয়। ওর সাথে সামান্য মজা করেছি আমরা তিনজন। এছাড়া আর কারোর সাথে কোনো প্রকার ঝামেলা মজা ঠাট্টা করা হয়নি।